সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। মূলত আলোচনার বিষয় যুদ্ধ, যেটি ইরানে হচ্ছে, ইসরায়েলের সঙ্গে মার্কিনরা এর সঙ্গে যুক্ত হয়েছে। এর প্রভাব বাংলাদেশ সহ এই অঞ্চলে কতটা পড়েছে সেই বিষয়ে কথা বলবো। বিশেষ করে বাংলাদেশের বাজারে জ্বালানি তেল সহ অন্যান্য যে সমস্ত নিত্য পণ্যের উপরের প্রভাব, নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে সে বিষয়ে কথা বলতে চাই এবং আশ্বস্ত হতে চাই আমাদের অতিথিদের কাছ থেকে। চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক মিডিয়া সেল, বিএনপি। এরপর রয়েছেন অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার বাদিকে রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, বাসদ। সবশেষ রয়েছেন বিডি রহমতুল্লাহ, জ্বালানি বিশেষজ্ঞ। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা আপনাকে দিয়ে। দশম দিনের মতো যুদ্ধ চলছে, মানে অনেক বেসামরিক স্থাপনায় হামলা হচ্ছে, তেল ক্ষেত্রগুলিতে হামলা হচ্ছে। কি পরিস্থিতি আপনি সবই জানেন। আমাদের জন্য ভয়াবহ বার্তাটা কি? আমাদের এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ আছেন, আমি যদি একটু সাধারণ মোটা দাগে বিষয়গুলো বলি এরকম, যে এই যুদ্ধের প্রভাব কি পড়বে তার একটা বড় নিয়ামক হলো যে যুদ্ধ কতদিন স্থায়ী হবে। যে কোনো ক্ষেত্রেই তাই, যেহেতু আমাদের সঙ্গে যুক্ত, মানে প্রভাব পড়ার সম্ভাবনা বিশেষ করে এশিয়ান জ্বালানি কিংবা আপনার অন্য অর্থনীতির উপর তো সরাসরি প্রভাব। এখন একটা প্রাথমিক ধারণা যেটা আমরা শুরুতে করেছিলাম যে গত যুদ্ধের মতো যদি 10-12 দিনে এটা থেমে যায় তাহলে এটা একরকম পুষিয়ে নেওয়া যাবে। এখন যদি এটা দুটো দিক আছে। দেখুন, আমরা যখন আলোচনাগুলো করি এটা সরল আলোচনার কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে এটা যুদ্ধ, এবং এখানে এত বেশি সামরিক কৌশল কাজ করে যে এটা টিকটকের ভিডিও না যে কোনো রকম একটা জনপ্রিয় বক্তব্য দিয়ে দিলাম। মানে একটু যদি অন্যভাবে না নেন, যখন ইরাকে বোমা পড়ছে তখনকার সবচেয়ে অগ্রবর্তী অস্ত্র দিয়ে তো মতিঝিলে ক্যাসেট বাজছে যে সাদ্দাম তুমি এগিয়ে চলো, ভয়ের এখানে অন্তরে, আব্দুল কাদের ঘুমায় আছে বাগদাদ শহরে। বড় পীরকে স্মরণ করে যে কোনো চিন্তার কারণে আকাশে বোমা ফুটে যাবে, তুমি এগিয়ে যাও। তো আমরাও সে আবেগে ছিলাম, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন রকম। তো এইবার আপনি আসলে এটা দেখে যুদ্ধের যে জটিল কুটিল হিসাব এবং এটার যে অসাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে এখন, সেটার দিকেও মন দিয়ে আপনাকে আলোচনা করতে হবে। এখন ইরান যদি এমন হয় যে ইসরায়েল এবং মার্কিন এই অভিযান যদি আরও লম্বা সময় চলে, ধরেন আরও 2 সপ্তাহ চললো, এবং ইরান আরও 2 সপ্তাহ টিকে থাকার চেষ্টা করলো, কারণ এটা টিকে থাকারই প্রচেষ্টা, যে শক্তি নিয়ে নামা হয়েছে এটা তো তার মুখে শেষ পর্যন্ত টিকে থাকা প্রায় সম্ভবই না। ফলে এক ধরনের আপাতত ঠেকিয়ে রাখা, এটা 1 মাস হলে আমার যেটা ধারণা যে বড় আকারে প্রভাব পড়বে জ্বালানির উপর। কারণ হরমুজের এখন যে অবস্থা, সেখান থেকে কিছু হয়তো আসতে দিচ্ছে তারা। আমরা ধরে নিই আমাদের একটা বোধহয় এলএনজির একটা সুযোগ আছে পাওয়ার, আমরা কিছুটা সাপোর্ট পেলাম। আমি ওই আলোচনায় যাচ্ছি না যে আমাদের কতটুকু সংরক্ষিত আছে জ্বালানি যেটাতে আমরা 15 দিন চলতে পারবো বা 1 মাস চলতে পারবো, এটা একটা। দ্বিতীয়, এর মধ্যে $120 উপর ছাড়িয়ে গেছে অপরিশোধিত তেল, সেটাও আমাকে মনে রাখতে হবে। সেটা শুধু বাংলাদেশের জন্য না, সেটা প্রত্যেকের জন্য, কারণ এই অঞ্চল দিয়ে যে পরিমাণে তেল মানে সরবরাহ করা হয় বা নিয়ে যাওয়া হয় সেটা বিশ্বের মোট জ্বালানির একটা বিরাট অংশ। এমনকি চীন তার এই এলএনজি বা অন্যান্য যে ক্রুড অয়েল, তারও একটা বিরাট শতাংশ, 45%-এরও বেশি এই হরমুজ প্রণালীর এখান থেকে সে নিয়ে যায়। এখন এখানে দ্বিতীয় যদি আসেন, সেটা হলো যে আমরা রেমিট্যান্সের উপর নির্ভর করি। আমাদের অভিবাসী কর্মীরা যে ধরনের কাজ করেন সেটা ফিলিপাইন বা অন্যান্য দেশের মতো অতটা সেবা খাতে না, তারা অনানুষ্ঠানিক খাতে কাজ করেন, অদক্ষ খাতে কাজ করেন। এমনিতেই অনানুষ্ঠানিকভাবে যারা যান তাদের বেতন সুবিধাদি নিয়ে বিভিন্ন সময় আলোচনা আছে। তো এরকম পরিস্থিতিতে এখানে ওই দেশের স্বাভাবিক পোর্টগুলো কাজ করছে না, বিমানবন্দর কাজ করছে না, কর্মক্ষেত্রগুলো কাজ করছে না, ওর বেতনের প্রশ্ন তো যেখানে বড় একটা সেখানে তো রেমিটেন্স সে কোথায় পাঠাবে। এরপর আসেন আপনার এভিয়েশন। আমাদের এভিয়েশনটা ইউরোপ আমেরিকার উপর নির্ভরশীল না, আমরা মূলত মধ্যপ্রাচ্যের উপরে যেটুকু এভিয়েশন সুযোগ আমাদের আছে, আমাদের তো অত বড় ফ্লিটও না, বা আমরা সেই ব্যবহারও করতে পারি না অন্যদের মতো, সেটা সাংঘাতিকভাবে ব্যাহত হচ্ছে। আপনি দেখেন আমাদের প্রাইভেট সরকারি যত বিমানগুলো চলে সবই মধ্যপ্রাচ্য ভিত্তিক। এমনকি ইউরোপ আমেরিকাতেও আমাদের যে বিরাট ডায়াসপোরা আছে তারা মধ্যপ্রাচ্য হয়েই যান। তো এইটা 1 মাসও কিন্তু বিরাট ব্যাপার আমাদের জন্য, এবং আমাদের এয়ারক্রাফটগুলো বসে থাকা, সেটা রক্ষণাবেক্ষণ। তো এই মোটা থেকে বলি জ্বালানিতে 1 নম্বর, আমাদের অভিবাসী কর্মী এবং তাদের রেমিট্যান্সের ব্যাপার, তাদের চাকরি, এটাও বলতে হবে। শুধুমাত্র আমরা যে তাদের অর্থের উপরে একটু বেশি করছি তা কিন্তু না, মানে তাদের তোকে টিকতে হবে, তাদের সেখানে টিকে থাকার একটা বিষয়। এভিয়েশন যেটা বলছি, আর এর বাইরে যখন জ্বালানির উপরে প্রভাব পড়ে, আপনার রেমিট্যান্স ফ্লো যখন আমাদের এখানে কমে আসে, আপনার
অন্যান্য আমদানিগুলো আপনি করতে পারবেন না, সেগুলো যখন স্থবির হয়ে আসবে, সমস্ত ক্ষেত্রে প্রভাব পড়বে, তখন তো এটা একটা দীর্ঘমেয়াদী থাকে। তবে আবার আমি বলছি একটা সুযোগ কিন্তু আছে, সেটা আমাদের প্রতিবেশী দেশ তার বিপুল ক্রুড অয়েলের মজুত আছে রাশিয়ার কাছ থেকে কেন, এমনকি ইরানের কাছ থেকেও সে সংগ্রহ করেছে বলে আমাদের অসমর্থিত সূত্রে আমরা জানি। তো বাংলাদেশ বোধহয় একটা এই ধরনের গণমাধ্যম সূত্রে বলেছে, জানি না আসলে কি আলোচনা হয়েছে, ডিজেলের জন্য বোধহয় অনুরোধ করা হয়েছে। তো জি, তো এখন যেহেতু একটা ভালো সময়, একটা নির্বাচিত সরকার, সুতরাং চীন এমনকি ভারতও যদি আমাদের আপাতত ঠিক একটু ঠেকিয়ে রাখার শব্দটা আমি সরল অর্থে বলছি না, গুরুত্ব দিয়েই বলছি যে আমাকে তো আরও 15 দিন বা তারপরে 15 দিন এইভাবে আগে আমাকে কোনো রকম সংকট তৈরি না হয় সে পরিস্থিতিতে থাকতে হবে। আর একটু খুব দ্রুত ছেড়ে দেওয়ার আগে বলি যে আমাদের সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেটারও কিন্তু একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে, যেমন ছুটিটা একটু প্রলম্বিত করে দেয় ঈদের, যাতে শহরেই তো বিপুল ব্যবহৃত হয়, একেবারে আপনি জ্বালানির বড় একটা জায়গা, তো সেখানে একটা বড় সুবিধা পাওয়া যাবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হচ্ছে, এটা কিন্তু কম না, আমাদের বড় জনসংখ্যার এবং বিপুল সংখ্যক এনার্জি এখানে কনজিউমড হয়। তো এই পর্যন্তই থাক, পরে যারা বিশেষজ্ঞ আছেন আমরা জ্বালানি বিশেষজ্ঞের কাছে যেতে চাই। রহমতুল্লাহ, এই যে পাম্পগুলোতে আমরা দেখছি দীর্ঘ লাইন, এবং প্রতিটা পাম্পেই বাস্তব চিত্র হচ্ছে যারা বিক্রি করে তাদের সঙ্গে এবং ক্রেতাদের সঙ্গে মানে বচসা না, মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে। মানে এইটা আসলে সমাধানের কোনো পথ আছে নাকি? এটা সমাধান, প্রথম পথটা ছিল সরকার যদি ওই ডিক্লারেশনটা না দিত যে এত লিটার পাবেন, কারণ আমাদের কিন্তু এই ক্রুড অয়েল আমরা পাচ্ছি জাহাজ দুইটা, মন্ত্রীর ভাষায় জাহাজ দুইটা অলরেডি চিটাঙে আছে, আর 12টা আসছে, আর হরমুজ প্রণালীতে কিন্তু আমাদের জাহাজ আটকানোর কথা না, ছেড়ে দেবে। কাজে আমরা এই তেলের ব্যাপারে আমাদের খুব একটা জ্বালাতন হওয়ার কথা না। কারণ হরমুজ প্রণালীতে আমাদের কত পার্সেন্ট তেল আসে, ক্রুড অয়েল কত পার্সেন্ট আসে? 20%-এর ভিতর ধরেন আমাদের তো কনজাম্পশন খুবই কম। জি, খুবই কম। তো সেই তেল তো আমরা পাবোই 20% গ্লোবাল হিসাবে, হ্যাঁ গ্লোবাল বৈশ্বিক হিসাবে। তো কাজে আমাদের পরিমাণটা খুবই কম, এবং এই জাহাজগুলো আসবে সে ইসরায়েল এবং আমেরিকা ছাড়া বাকিদের জাহাজ ছেড়ে দেবে, তো এশিয়ান জাহাজ তো ছেড়েই দেবে। তারপরে চীনের রিকোয়েস্ট, ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, ইন্ডিয়া যদি নাও দেয় চীন তো দেবে কিছু, যে ভাবসাবে যা বুঝলাম। তাতে আমাদের কিন্তু এই লিকুইড ফুয়েলের কোনো প্রবলেম হওয়ার কথা ছিল না, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে ডিক্লারেশনের পর সবাই একটা হুমড়ি লেগে গেছে, ওই টিসিবির মালের মতো আর কি, সবাই যে পিছনে লেগে গেছে। তো কাজে এই প্রবলেমটা আসলে ক্রিয়েটেড আমার কাছে মনে হচ্ছে, এটা খুব একটা। আর আজকাল তো ইভি গাড়ি অনেক আছে, ইভি গাড়িতে তেলের পরিমাণটাও অনেক কম লাগে। আর গ্যাস যারা নিচ্ছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, যে বলছে গ্যাসের আমাদের কোনো ঝামেলা হচ্ছে না, আমরা পাচ্ছি। লাইন করতে হয়, আগেও তো লাইন করতে হতো। তো কাজেই এখন প্রবলেম হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যুদ্ধ তো খুব দীর্ঘস্থায়ী হবে না, যদিও হয় তাহলে আমাদের কিন্তু মানে জ্বালানির ক্ষেত্রে আমাদের একটা ভীষণ সমস্যা আমি দেখি না। এখন আমরা নিজেরা আতঙ্কিত হয়ে যদি এই স্টোর করতে, অনেকে নাকি ওই পাম্পে যে নিজের তো তেল ট্যাঙ্কি পুরে আবার আরেক বাসায় যেয়ে রেখে এসে আবার আরেকটা ট্যাঙ্কি পুরায়, তো এরকম করলে তো সমস্যা হবেই। এটা তো কোনো সমস্যা নেই, এটা কী করে আপনি সমাধান করবেন? না, এই যে এই বার্তাটা কি সঠিকভাবে যাচ্ছে যে আসলে কোনো সংকট নেই? না, এটা সঠিকভাবে যাচ্ছে না, বরং ওই কোটা করে দেওয়াতে এটা সংকটটা আসতেছে, এই বার্তাটাই সবার কাছে চলে গেছে। এটা কিন্তু একেবারে সিম্পল, যে এটা আসলে আমাদের সংকট হওয়ার কথা না লিকুইড ফুয়েলের, আমিও তো দেখি না। জি, আপনার আবার আসবো আমরা। অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আহমেদ আলমগীর পাবেন আপনার কাছ থেকে জানতে চাই, নির্বাচিত সরকার, একবারেই নতুন সরকার, তারা মাত্র দায়িত্ব গ্রহণ করলো, এই মুহূর্তে এমন একটা সংকট মানে মোকাবেলার জন্য পথগুলি আসলে কি? হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে হয় যে ইতিমধ্যে অধ্যাপক শামীম এবং আমাদের রহমতুল্লাহ ভাই তারা কিন্তু পুরো ব্যাপারটার যে বিশ্লেষণ করেছেন, সেখান থেকে কিন্তু চিত্রটা এটা যে খুব দীর্ঘস্থায়ী যুদ্ধ হতে যাচ্ছে এরকম মনে আমরা করতে চাই না বা করছি না। আর দ্বিতীয়ত আমাদের জ্বালানি প্রবাহ, যেটা ঠিক হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর ভিত্তিক যে জ্বালানিটা আমাদের কাছে আসে, সেটার পাইপলাইন কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে, এরকম আমাদের মনে করার কোনো কারণ নেই যে আমাদের অতিকৃচ্ছ তার দিকে যাওয়ার দরকার আছে। আর আমাদের তো বলবো কি যে আমাদের জাতীয় প্রবণতাটাই হচ্ছে এই গোয়েন স্টক করা আর কি, মজুদদারিতে আমরা খুবই অভ্যস্ত আর কি, জানা দরকার। বেশিরভাগ গাড়ি দেখা যায় সিএনজিতে যে চলে, তার হয়তো পেট্রোল আগে হয়তো সে বা অকটেন সে তো 10 লিটারের বেশি কখনো নিত না, এখন প্রয়োজনের বাইরে গিয়ে পুরো ট্যাঙ্ক ভর্তি করছে। তো এইগুলো হচ্ছে আমাদের কোনো কোনো জায়গাতে বিলাসী। তো সকল ক্ষেত্রে দেখবেন যে ঈদের আগে যেমন পণ্য বিপণী কেন্দ্রগুলোতে মনে হয় উপচে পড়া ভিড়, এমন মনে হয়েছে যে ওই জায়গায় ছাড়া বেঁধে আমাদের আর দ্বিতীয় কোনো গুরুত্বের জায়গা নেই। তো আমার মনে হয় যে সরকার পুরো ব্যাপারটাতে যেটা করেছে, যে এই মুহূর্ত পর্যন্ত
জনগণের কাছে যে বার্তাটা দেওয়া হয়েছে সেই বার্তাটার উপলব্ধিটা গুরুত্বপূর্ণ, সেটা গণমাধ্যমের কিন্তু একটা বিরাট বড় দায়িত্ব আছে। তারা যদি এটাকে নেতিবাচকভাবে না দেখে যদি একটা ইতিবাচক দৃষ্টিতে দেখে যে বাংলাদেশ তেল তো এমন জিনিসটাতে আপনি এটাকে বাড়িতে কোনো একটা জায়গাতে গুদামজাত করে রাখবেন, এরকম তো জিনিস না, এটা বরাবরই এরকম হয়। অর্থাৎ আমাদের পরিশোধনের সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখেই আপনাকে অপরিশোধিত তেল আনতে হবে, নাহলে তো ওগুলো ট্যাঙ্কারগুলো সব আউটার ট্যাঙ্কারে দাঁড়িয়ে থাকবে মাসের পর মাস, সেটা তো কখনো হয় না। এটা একটা সাপ্লাই চেনটা এইভাবে ডিজাইন করা থাকে যে প্রতি মাসে মানে কত লক্ষ ব্যারেলের সমপরিমাণ তেল বাংলাদেশের ইয়েগুলোতে ঢুকবে আর কি, আমাদের রিফাইনারিগুলোতে আসবে, এবং সেখান থেকে সাপ্লাই চেনে এগুলো কীভাবে ডিস্ট্রিবিউশন ডিপোগুলো যাবে, সেখান থেকে আমরা পেট্রোল পাম্পগুলোতে পাঠাবো। এটা এই সিস্টেমটা কার্যকর আছে এবং এটাতে কোনো ব্যত্যয় হয়নি যে কোনো জায়গাতে হাহাকার হয়ে গেছে যে তেল নেই বা এটা কিছু। আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে যে প্রয়োজনের চাইতে বেশি হচ্ছে। তবে আমার মনে হয় যে আগামী কয়েকদিনের মধ্যে তো একটা লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে, এবং সেই ছুটিতে বেশিরভাগ মানুষেরই কিন্তু যানবাহনের ব্যাপারটা কিন্তু বন্ধ থাকবে না। ঈদের মধ্যে আমরা জানি কয়েকদিন আগে কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে যায়, তারপর যেটা পণ্য পরিবহন সেটাও একটা জায়গা থেকে এসে বন্ধ হয়, এবং গণপরিবহনও যেটা ঈদের আগে খুবই ব্যস্ত থাকে, এবং ঈদের সংলগ্ন 2-3 দিনে কিন্তু গণপরিবহন বলে কিছু থাকে না। বিদ্যুৎ কেন্দ্রগুলোর যেটা আমরা শিল্প চাহিদা সেটাও অনেকটা কমে আসে। তো ফলে সব দিক দিয়ে আমাদের যেটা মনে হয় যে সরকারের কাছে চ্যালেঞ্জ বলতে যেটা আছে, সরকারের কাছে চ্যালেঞ্জ হতে একটা যে জনগণকে আশ্বস্ত করা, দ্বিতীয়ত যে সরবরাহ চ্যানেলটাকে চালু রাখা, এবং সেটা করার জন্য বিকল্প রাস্তা রাখা। যুদ্ধ কম সময়ের মধ্যে শেষ হবে এটা আমাদের প্রত্যাশা, কিন্তু একই সময় আশঙ্কার জায়গায় এটা হচ্ছে যদি প্রলম্বিত হয়, তাই না? যদি প্রলম্বিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সে বিকল্প ব্যবস্থা করতে হবে। ভারতের সাথে আমাদের তো এমনিতেই আমার যতটুকু জানা যে পার্বতীপুরে আমাদের একটা ল্যান্ডিং স্টেশন আছে, এখান থেকে আমরা জ্বালানি তেল ভারতের কাছ থেকে নেওয়ার জন্য একটা পাইপ লাইনই আছে। তো সেটাকে আরও বেশি কার্যকর করে সেখান থেকে ব্যাপারটা একটা ব্যবস্থাপনা রেখে দেওয়া, যে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে তারা এটা দিতে পারে। যেটা আমি বলছিলেন যে তাদের রাশিয়ার সোর্স থেকে এবং তাদের ইরান থেকে নেওয়া অনেক তেলের একটা সঞ্চয় তারা গড়ে তুলেছেন। তো আমার মনে হচ্ছে সব কিছু মিলে সরকারের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করার যে চেষ্টাটা হয়েছে, এটাতে গণমাধ্যম রহমতুল্লাহ যেটা বললেন যে আশ্বস্ত করতে গিয়ে রেশনিংয়ের কথা যখন বলছে তখন প্যানিক তৈরি হয়েছে কিনা। আচ্ছা, এটা আসলে বিষয়টিকে দেখেন, রেশনিংয়ের কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু এখানে যে পরিমাণটা উল্লেখ করা হয়েছে যে একবারের জন্য যে তেলটা নেওয়া যাবে, সেটা কিন্তু বাস্তব চিত্রে একটা পরিবহন যেটা বাহন, যেটা আমরা যেটাকে মোটর বাইক বলি, আমরা সেডান কার বলি বা বাস বলে যেটা বলি, তাদের কিন্তু দৈনন্দিন চাহিদার সাথে সামঞ্জস্য রেখেই বলা হয়েছে যে তারা একদিনে যে পরিমাণ জ্বালানি কনজিউম করতে পারে সেটাই তাকে দেওয়ার কথা বলা হয়েছে। এখন যদি অপ্রয়োজনীয়ভাবে কেউ যদি ওকে ট্যাঙ্ক ফুল করতে চায় অথবা বাসায় গিয়ে বাড়তিটা রেখে গিয়ে আবার লাইনে গিয়ে দাঁড়ায়, তো এটা তো আমাদের সব জায়গাতে আছে। আমরা যখনই কোনো একটা ন্যায্য মূল্য বা কোনো একটা পণ্য ছাড়ের কথা বলি, সে জায়গায় কারো প্রয়োজন থাকুক আর না থাকুক আমরা কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে যাই। সেটারই একটা পুনরাবৃত্তি এখানে হয়েছে। আমাদের বোধহয় সেটার বাইরে একটু আসা দরকার। সবাই যদি একটা বাস্তবায়ন হই, আমাদের তো ওটা হয়েছে কি যে আমরা মানে প্রথাগতভাবে একদম শিশুকাল থেকে আমাদেরকে কিন্তু অন্যের কথা ভাবতে শেখানোর শিক্ষাটা আমাদের কিন্তু সেরকম করে আসেনি, যে প্রত্যেকের মধ্যে আমি পেলেই চলবে, অন্যরা পেলো কি পেলো না এর দরকার নেই। তো এই উপলব্ধির জায়গাতে আমরা যদি একটু বুঝতাম যে না ভাই সবাই পাবে, অসুবিধা তো কিছু নেই। আমাদের তো এমন না যে একেবারে শেষ হয়ে গেছে জ্বালানি, একেবারে অন্য একজনের কাছ থেকে ভাউচার নিয়ে রিসিট কেটে নিয়ে তেল নিতে হচ্ছে, এরকম তো না। এটা ওপেন, এখনও পর্যন্ত মুক্ত বাজারে প্রত্যেকটা মানুষ যে যাচ্ছে লাইনে, ইরেসপেক্টিভ অফ হিজ সিলেকশন, তাকে তেলটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এটাকে যদি বার্তাটাকে যদি নেওয়া যায় এবং সেখান থেকে অপ্রয়োজনীয় ভিড়টা যদি না করে মানুষ, এটা অর্ধেকটাও যদি কমে যায়, তাহলে মনে হয় যে সবাই বুঝে যাবে যে না এটার আসলে প্যানিকটা আসলে করার কোনো প্রয়োজন ছিল না। জি, রাজিবুজ্জামান রতন, একই বিষয়ে জানতে চাওয়া, যুদ্ধ এবং এই যে তেলের বিষয় নিয়ে কথা বলছি, আসলে আমাদের বাস্তবতাটা। যুদ্ধ সম্পর্কে একটা কথা বলা আছে যে যুদ্ধে সবার আগে মৃত্যুবরণ করে সত্য, ফলে যুদ্ধের সময় কোনো সত্য খবরটা ঠিক মতো পাওয়া যায় না। ফলে কে জিতছে কে হারছে এটা নিয়ে নানা ধরনের আলোচনা যেমন থাকে, কিন্তু প্রধানত প্রভাব পড়ে যে জায়গাগুলোতে, সেগুলো তো কোনোভাবে আড়াল করা যায় না। সেটা তো পত্রিকার খবর পড়ে মানুষ আর দেখবে না যে কারণ বাজারে জিনিস দাম বেড়েছে কি না, সে তো কারণ বাজারে গিয়েই বুঝতে পারে। তো দুটো জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু একটা জ্বালানি আমদানিকারক দেশ, ফলে আমাদের তো সেই দিকে একটা সবসময় সতর্ক দৃষ্টি থাকাই দরকার। আগের সরকার 15 বছরে এই জায়গায় জ্বালানি মজুদের সক্ষমতাটা খুব একটা বাড়ায়নি। তারপরে যেটুকু আছে সেটাও যদি খেয়াল করি, সর্বশেষ বিপিসি যে হিসাবটা দিয়ে বলেছে, তারা বলছে যে অকটেন তো আমাদের খুব বেশি আমদানি করতে হয় না, আমরা বাই প্রোডাক্ট হিসেবে পাই, পেট্রোলটাও অনেকটা বাই প্রোডাক্ট হিসেবে পাই, তারপর অল্প কিছু আমদানি করতে হয়। এখন আমাদের অকটেনের মজুদ আছে 25 দিন, পেট্রোলের মজুদ আছে 17 দিন, ফার্নেস অয়েল যেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে তার মজুদ আছে আমাদের 45 দিন, জেট ফুয়েল বিমান চলে যেটা সেটা 42 দিনের মজুদ আছে, কেরোসিনের মজুদ আছে আমাদের 71 দিনের,
আর মেরিন ফুয়েল মানে যে নদীতে যে চলে সেটার জন্য আছে 19 দিন। আর ডিজেল আছে আমাদের 13 দিনের। ডিজেল চলে আসলে মূলত এই বড় যানবাহনগুলোতে। তো এখন এর মধ্যে পাইপলাইনের যে সমস্ত জাহাজ আছে সেগুলো আসবে। যুদ্ধের কারণে যে খুব বড় ক্ষতি হয়ে যাবে আমাদের তা না, আমাদের হরমুজ প্রণালী দিয়ে যে সব তেল আসে তা না, আমাদের তো সৌদি আরব থেকে যে তেলটা নিয়ে আসে কিংবা কুয়েত কাতার থেকে সব তো হরমুজ প্রণালী দিয়ে আসে না, ফলে এটাতে আছে। তারপরেও আমাদের তো অন্যান্য বিকল্প ব্যবস্থাও আছে। জনগণের মধ্যে কেন এই প্যানিকটা ছড়ালো অথবা কেন জনগণ প্যানিক বাইং করে, দুটো কারণ আছে। একটা হচ্ছে সরকারের পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকে। যেমন যখন বললো যে মোটরসাইকেল 2 লিটার তেল নেবে, এখন যে রাইড শেয়ারিং করে সে চিন্তাগুলো 2 লিটারে তো তার হয় না, কারণ সারাদিন যদি ঢাকা শহরে 5টা 7টা 10টা ট্রিপ দেয় তো 2 লিটার তেলে তো হবে না। 1 লিটার তেলে একটা মোটরসাইকেল খুব বেশি হলে 42 কিলোমিটার যায়। তো যে কারণে মোটরসাইকেলের ট্যাঙ্কি ফিল আপ করতে কত লাগে? 5 লিটার লাগে। কিন্তু এই 2 লিটার বলার পরে সে কিন্তু মনে করলো তাহলে বোধহয় তেল আর নাই। আচ্ছা, ওই যখন বললো যে কাঠ এই সমস্ত ক্ষেত্রে 10 লিটার, তো এখন যারা বেশিরভাগ আমাদের এখানে কার যেগুলো আছে যে মানে প্রাইভেট ছোট গাড়িগুলো সেগুলো তো গ্যাসেই চলে, আর যেগুলো একটু বড় এসইউভি গাড়ি সেগুলো তো তেলে চলে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের লিটারে যদি 4 কিলোমিটার যায় 5 কিলোমিটার যায় তাহলে তার জন্য 10 কিলোমিটার লিটার তার কাছে একটু মনে হয় একটু কম হয়ে গেছে। এগুলো হয়েছে কি কখনো কখনো টাকাওয়ালাদের অতিরিক্ত ভীতি তৈরি হয়, এবং এই টাকাওয়ালাদের ভীতি কিন্তু যাদের টাকা নেই তাদেরকে আতঙ্কিত করে তোলে। একজনের ভয় আর একজনের মধ্যে আতঙ্ক, তাহলে কি হবে দেশের? এই সুযোগে কিন্তু জিনিসের দাম বেড়ে যাচ্ছে অন্যটার। যুদ্ধ হচ্ছে ইরানে, দাম বাড়ছে কারণে, হ্যাঁ এরকম একটা কথা হচ্ছে আমাদের এখানে। তো এইগুলো যে সুযোগ নেয় সবার, এগুলো একটু সরকারের দিক থেকে সতর্ক পদক্ষেপ নেওয়া উচিত। আর আমরা যেটা মনে করি ইরান এই যুদ্ধে একটা অসম যুদ্ধে নেমেছে। 16 লক্ষ বর্গ মাইলের 9 কোটি মানুষের একটা দেশ, তার একটা দীর্ঘ ঐতিহ্য আছে, যেমন আছে আমরা 20 বছর 30 বছর ধরে তারা যুদ্ধ করতে করতেই টিকে আছে। ফলে ইরানকে কেউ স্থল সেনাবাহিনী পাঠিয়ে দখল করতে পারবে এই আশা যেন কেউ না করে। কিন্তু ইরানকে যেটা করতে পারবে আকাশ এবং সমুদ্র পথে ইরানকে মানে একদম পর্যুদস্ত করে দিতে পারবে, সেই চেষ্টাটাও তারা করছে। তো ইরান এখন যে কৌশলটা নিয়েছে সে যুদ্ধে জেতার কোনো আশা করে না, সে পরে প্রতিপক্ষকে কত ক্ষতি স্বীকার করাতে পারে এবং প্রতিপক্ষের সহযোগী যারা আছে তাদেরকে কতখানি আতঙ্কিত করে রাখতে পারে, যাতে ভবিষ্যতে একটা আলোচনার জায়গায় আসা যায়। ফলে ইরানের যুদ্ধ কৌশল থেকে কিন্তু দেখা যাচ্ছে ইরান আমেরিকা যেমন দখল করবে ইরানের সম্পদ, আমেরিকা দখল করবে ভেনেজুয়েলার সম্পদ, আমেরিকার মধ্যে একটা দখলদারি চিন্তা আছে। আর আমেরিকার লাঠিয়াল ওই ইসরায়েলকে দিয়ে ওই মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার চিন্তা আছে। কিন্তু ইরানের চিন্তা কি? ইরান চিন্তা নিজে টিকে থাকা, নিজে টিকাতে যতটুকু যুদ্ধ করার দরকার সে ততটুকুই করবে। ফলে এই যুদ্ধ যে খুব বেশি ছড়িয়ে পড়বে তা নয়, কিন্তু এই যুদ্ধের প্রভাবটা মধ্যপ্রাচ্যে অনেক দিন পড়বে। বাংলাদেশ তার মধ্যে বড় সমস্যার মধ্যে আমরা পড়বো। মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিক, মধ্যপ্রাচ্য যদি অস্থির থাকে তাহলে আমাদের প্রবাসী শ্রমিক যাওয়া বন্ধ হবে, তাদের আয় কমে যাবে। আর একটা বিষয় যে তেলের দামটা ইতিমধ্যে বেড়ে গেছে, $115 পর্যন্ত হয়ে গেছে, $120 হয়ে যাচ্ছে। তাহলে তেল নির্ভর যে আজকের বিশ্ব, ফলে তেলের মূল্য বৃদ্ধির কারণে সমস্ত কিছুর উৎপাদন মূল্য বেড়ে যাবে। উৎপাদন মূল্য বেড়ে গেলে তার প্রভাবটা আমাদের সাধারণ জনগণের উপর পড়বে। আর একটা বড় সমস্যা হবে, ইউরোপ যদি আতঙ্কিত থাকে, ইউরোপের মানুষের যদি পারচেজিং অ্যাবিলিটি কমে, তাহলে আবার গার্মেন্টসের যে প্রোডাক্ট যেটা ইউরোপে যাবে, প্রথমত প্রোডাকশন কস্ট বাড়বে, ইউরোপের মার্কেটটা একটু স্কুইজড হবে। যে মানুষ এই সামার আসছে, সামারের সময় সে 5টা টি শার্ট হয়তো কিনবে, সে যদি 5টা না কিনে 4টা কেনে তাহলে কিন্তু তার দেখা গেল যে 20% তার সে কম কিনছে। এগুলোর একটা প্রভাব হবে, সেগুলো নিয়ে আমাদের একটু চিন্তা করা উচিত। কিন্তু আমাদের কেন যেন তেল নিয়ে যে আতঙ্কটা তৈরি হয়েছে, এই আতঙ্কটা যে ঠিক নয় এই প্রচারটা আমরা খুব ভালোভাবে করতে পারি নাই। যে তেল নিয়ে আতঙ্কিত না হয়ে আমাদের মানে আমাদের সতর্ক হওয়া উচিত যে কোনো ধরনের গুজব সৃষ্টি করে আমাদের অর্থনীতির এমনি ভঙ্গুর দশা এটা যেন আর আমাদের পর্যদস্ত না হয়। আর আরেকটা বিষয়, আমাদের মধ্যপ্রাচ্যের যে শ্রমিকরা, প্রবাসী শ্রমিকরা গিয়ে আটকা পড়ে আছেন অথবা যারা যেতে চাইছেন, এখন ঢাকা এয়ারপোর্টে কালকে রাত্রে আমি একটু গিয়েছিলাম, একদম একটা বিরান ভূমি। কারণ আমাদের তো এয়ারপোর্টটা নির্ভর করতো, গমগম করতো, লোক ইয়ে করতো, সব মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। ফলে সেই জায়গায় আমাদের একটু ভবিষ্যতের কথাটা খেয়াল রাখতে হবে। সম্ভাবনার একটু কথা বলে শেষ করি। যে কোনো ডিস্ট্রাকশনের পরেই কনস্ট্রাকশনের যুগ আসে। ফলে আমাদের দেশ কি পাঠায়? আমাদের দেশ পাঠায় কনস্ট্রাকশন ওয়ার্কার, আমাদের দেশ পাঠাবে হয়তো ডোমেস্টিক ওয়ার্কার, আমাদের দেশ পাঠাবে হয়তো ফিটার মিস্ত্রি অমুক। ফলে আমাদের একটু খেয়াল রাখা উচিত, আগামীতে ওই দিকটা আমরা যেন খেয়াল করতে পারি। যুদ্ধের এই সময়টা যদি দাঁতে দাঁত চেপে একটু সহ্য করতে পারি, পরবর্তীতে বাংলাদেশ হয়তো এখান থেকে আবার ঘুরে দাঁড়াতে পারবে। যুদ্ধ থেকে বাংলাদেশ লাভবান হতে পারে আর কি, প্ল্যান ওয়াইজ না। বাংলাদেশের কথা যদি ভাবি, আমি যদি গোটা বিশ্বের কথা ভাবি, গোটা বিশ্বের মানুষের ক্ষতি হবে। মার্কিন এই দখলদারি গোটা বিশ্বের মানুষকে শেষ করে দিচ্ছে, এটা যেমন ঠিক।
কিন্তু আবার আমরা যখন আমাদের দেশের কথা ভাববো তাহলে আমরা টিকে থাকবো কীভাবে, তা আমাদের টিকে থাকার স্ট্র্যাটেজিটা কী হবে, সেই ক্ষেত্রে আমি এটা বললাম। যেতে চাই অধ্যাপক শামীম রেজা আপনার কাছে। আমরা অফেয়ারে আলোচনা করছিলাম যে তেল নিয়ে না হলে মানে মানে মনস্তাত্ত্বিকভাবে সংকট, যদিও সংকট নেই, নিত্যপণ্যের বাজারে সমস্যা কি? সয়াবিন তেলের বাজারে সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নেই। যেমন একটু আগে যে রতন ভাই একটা চমৎকার পরিসংখ্যান দিচ্ছিলেন, মানে আমি যদি যুদ্ধমন্ত্রী হতাম তাহলে রতন ভাইয়ের পরিসংখ্যান আমি অর্ধেক বলতাম না। মানে আমি নিজে যে জাতির অংশ, মানে তাদের যে মনোভঙ্গি, তাদের যে চিন্তা ভাবনা, সংকটকালে তারা যা করেন, তাতে আমি অর্ধেক বলে অর্ধেক বলতাম না যে হাতে থাক। মানে উনি যেমন বলেছিলেন 73 দিনের এইটা আছে, আমি বলতাম 50 দিনের আছে, বাকিটা আমার কাছে থাক। কারণ আমরা কোনো কিছুতে আস্থা রাখি না, বিশ্বাস রাখি না। একটা সংকটকালে যখন ইউক্রেনে যুদ্ধ শুরু হয়, তার প্রভাব মনে আছে যে জ্বালানি নিয়ে যে ঝামেলাটা হয়েছিল, রাশিয়া যখন জ্বালানি বন্ধ করে দিল, ইউরোপের প্রায় সব দেশ, কিন্তু জার্মানির মতো দেশ থেকে শুরু করে যুক্তরাজ্য, মনে রাখতে হবে যখন সংকট হয় এই ধরনের যুদ্ধ সংক্রান্ত, এটা তো একটা আন্তঃসম্পর্কিত পৃথিবী, এখন তার বিচ্ছিন্ন পৃথিবী না যে বড় কেউ একটা অংশ আক্রমণ করেছে তাতে বাকি অংশের কোনো ক্ষতি হচ্ছে না। এখন এরকম পরিস্থিতিতে যত বড় অর্থনীতি তার অভিজ্ঞতা তত বেশি, যত যার কনজাম্পশন বেশি তত তার উপর প্রভাবটা বেশি পড়বে। এটাও কিন্তু মনে রাখতে হবে যে আমরা পৃথিবীর অদ্বিতীয় জাতি না। এই যুদ্ধের ফলে আরও বড় অর্থনীতি, আরও বড় যাদের ক্রয় ক্ষমতা আছে তাদের উপরে যে প্রভাব, তার থেকে আমাদের প্রভাব কিন্তু কম পড়বে। এবং আপনার কথার উত্তর দেওয়ার আগে এটা বলি, ধরুন কোনোভাবে যুদ্ধটা আরও একটু প্রলম্বিত হলো, আমরা কিন্তু একেবারে মাটিতে মিশে যাব না। এর আগেও সেটা দেখা গেছে। আমাদের কৃষি আছে এবং আমাদের যে জীবনযাত্রার মান, আমরা যা খাই, এটা মোটামুটি গত 200, 300, 500 বছর ধরে একই জিনিসই খায়, এর কোনো পরিবর্তন নাই, বহুমুখীও কিছু নাই। তার মানে ধরে নেওয়া যায় এটা মোটামুটি দীর্ঘ সময় পর্যন্ত আমাদের যেটুকু কৃষি আছে তাতে কিন্তু আমরা চলতে পারবো। আমাদের যে কনজাম্পশন আমরা খুব বেশি কিন্তু করি না, মানে আমি বোঝাতে সক্ষম হচ্ছে কিনা যে একটা উন্নত দেশে যে পুষ্টিমানের খাবার, যে জীবন বা প্রতিদিন তার যে ব্যয়, সেটা আমাদের নাই। কিছু হয়তো এখন পরিবর্তন হচ্ছে। অতএব আপনি যে বললেন এই সয়াবিনের দাম বাড়া, কি অন্য পণ্যের দাম বাড়া, কি চিনির দাম বাড়া ইত্যাদি বাড়া, এর কিন্তু কোনো প্রয়োজন নাই। এক হচ্ছে রোজার সময় আমরা সৎ থাকি না, প্রচুর দেশ অতি সৎ হয়। এই যে দেশে এখন যারা আক্রান্ত হচ্ছে কিছুটা, ইরানের হয়তো ইসের কারণে, ক্ষেপণাস্ত্রের কারণে, তারা যে পরিমাণ ছাড় দেন, যদিও তারা ধনী, সেটা আমরা কল্পনাতেও আনতে পারি না। নিশ্চয়ই আমাদের অভিবাসী কর্মীদের কাছে আমরা শুনি দক্ষিণ পূর্ব এশিয়ায় চিনি থেকে শুরু করে এমন কোনো পণ্য নেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায়, যে তারা ছাড় দেন না এই সময়, আমরা দিই না। যে কথাটা আলোচনা হচ্ছিল একটু আগে, যে তেলের ওই কিছুটা রেশনিং করা, দেখেন এটা দ্বিপাক্ষিক। সরকার একটা আহ্বান জানিয়েছে, আপনি কতটা তার সাথে যুক্ত হচ্ছেন, সহযোগিতা করছেন, তার উপর এটা নির্ভর করে। পাভেল ভাই একটা চমৎকার শব্দ বলেছেন, যেটার বার্তা উপলব্ধি। আমি বার্তাটা উপলব্ধি করি কিনা। এখন যেহেতু একটা সময় চলে গেছে, আমার মনে হয় যে এখন ভালো হবে সরকার যদি এই বিষয়টা আর একবার একটু ব্যাখ্যা দেন এবং গণমাধ্যম সেই ব্যাখ্যাটা শুনে তার মতো করে বলেন। গণমাধ্যমের বলার একটা ভাষা আছে, রাজনীতির ভাষা গণমাধ্যমের ভাষা এক নাও হতে পারে, কিন্তু প্রচারণা দরকার, সেটা আনুষ্ঠানিকভাবে। আমি আর একটা বিষয় মনে করছি যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো ঈদের আগে একটা শুভেচ্ছা বক্তৃতা দেবেন, বা এটা সাধারণত যেভাবে দেন, তিনি সেখানেও আরেকবার হয়তো ব্যাখ্যা করবার সুযোগ নেবেন, তার যারা বক্তৃতা লিখবেন, যে বিষয়টা উনি কী বোঝাতে চেয়েছেন এবং কী ঘটছে। কিন্তু আমার মনে হয় যে আমরা এখানে যে 5 জন লোক আছি, আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করি, এটা কিন্তু আমাদেরও দায়িত্ব বলা, এবং এটা আসলে উপলব্ধির ব্যাপার যে সরকার একটা ভালো বিশ্বাস থেকে একটা কথা বলেছেন, আপনি তার ব্যাখ্যাটা করছেন অন্যরকম। এবং ওই যে অন্য যে আমাদের যে মানে পণ্যগুলোর কথা বলছেন, সেটা এমনিতে আমাদের রোজার সময় একটু বাড়ে, কিছু বিষয়ের পর আমাদের চাপটা তৈরি হয়, এইটাকে কোনোভাবে মেলানো যাবে না। আর একটা কথা খুব দ্রুত বলি, যে এই যুদ্ধকালীন সময় বা একটা এমার্জেন্সি পিরিয়ডে একটা জাতিরও তো কিছু দায়িত্ব থাকে। এই যে আপনি বলছিলেন বিরতির সময় আমরা শ্রীলঙ্কার, রতন ভাই তো বলবেন যে তাদের একটা বড় অর্থনৈতিক সংকট গেছে, তখন তারা কি করে তাদের জীবনযাত্রা, তাদের প্রতিদিনকার চলা খাওয়া দাওয়া চালিয়েছেন। একটা উদাহরণ দিয়ে, যুক্তরাজ্যের আপনার মনে আছে যে যখন এই সংকট হলো, তখন একই রকমভাবে আলু এবং টমেটো ভাগ করে দিয়েছে, যে একটা আলু কিনলে এরকম ছোট প্যাকেট, এর বেশি নিতে পারবে না, টমেটো বা অন্যান্য। যুক্তরাজ্যের মতো যে যার আপনার কনজাম্পশন পাওয়ার আপনার থেকে অনেক অনেক গুণ বেশি, সে যদি মানতে পারে তাহলে আমার মানতে অসুবিধা কি? আমি কোনো প্রতিবেশীর নাম উল্লেখ না করে বলি যে মাছের টুকরা কেনার সংস্কৃতি তো আমাদের আশেপাশেই আছে, আমাদের পুরো মাছটা না কিনলে হয় না। এখন তার মানে এই না যে আমি খাবো না, বা রাষ্ট্র আমাকে খেতে বলছে না, কিংবা সরকার বলছে তুমি খেও না। একটা কঠিন পরিস্থিতি যাচ্ছে, একটা ঝুঁকি আমরা অনুমান করছি যে প্রলম্বিত হলে ঝুঁকিটা কি হবে, এটা স্বল্প মেয়াদে হলে ঝুঁকিটা কি হবে। তো এটা যদি পারস্পরিক না হয়, আমরা যত আলোচনাই করি না কেন, এটা আসলে কাজে আসবে না। তো ওইটুকুই আমার মনে হয় যে একটা ওয়ার্কিং সলিউশন হিসেবে বলতে পারি,
যে সরকার আরেকবার একটু স্পষ্ট করে একটা ব্যাখ্যা করুক যে সংকটের কিছু নেই, এটা আমরা একটা আপৎকালীন ব্যবস্থা হিসেবে বলেছিলাম যাতে আমাদের হাতে কিছু জিনিস সংরক্ষিত থাকে, এটার অর্থ এই, এবং গণমাধ্যম সেইভাবে আমার মনে হয় যে প্রচার প্রচারণা করুক। সামাজিক মাধ্যম আছে, পুরনো মাধ্যম আছে, এবং যখন সরকার প্রধান বক্তৃতা দেবেন বা আরো অন্যান্যরা বলবেন, আগামীকাল সম্ভবত আমাদের একটা বিশেষ উপলক্ষ আছে যে কার্ডগুলোর কথা বলবো, তো ওই সময় ওটা বলা যেতে পারে। ভাই আমি যদিও বিএনপির মানে স্ট্র্যাটেজিস্ট না, যে যখন ওই অনুষ্ঠানটা হবে সেখানে প্রসঙ্গটা উল্লেখ করা যেতে পারে, এটা তো একটা সুযোগ যেহেতু এটা গণমাধ্যমে বড় আকারে সেখানে যাবে। তো এইভাবে আমার মনে হয় যে এটা পারস্পরিকভাবে যদি আমরা না এগোই, কোনোভাবে যদি যুদ্ধ প্রলম্বিত হয়, তখন কিন্তু আপনি যে এই যে চা দিয়েছেন তাও কিন্তু দেবেন না, কারণ তখন এটা সর্বব্যাপী হয়ে একটা সবকিছুর উপরে একটা প্রভাব পড়ে। জি, পাওয়েল ভাইয়ের কাছ থেকে আসলে জানবো আমরা ওই প্রসঙ্গটায় আসবো যে এই তো ক্রাইসিস তো আমরা দেখতেই পাচ্ছি, আলোচনাও হচ্ছে, এর মধ্যে কিন্তু সরকার তার যে নির্বাচনী ওয়াদা সে ওয়াদা পূরণ করছে এবং ফ্যামিলি কার্ডের মতো একটা বিরাট উদ্বোধন হচ্ছে আজকেই, এই বিষয়টা আপনার। জি, মনে হয় যে এখানে একটা বিষয় বোধহয় একটু বলা দরকার যে জনাব তারেক রহমান কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে যেটা বোঝাবার চেষ্টা করেছেন যে উনি একটি পরিবারের প্রধান, অর্থাৎ বাকি দেশবাসী সবাইকে উনি মনে করছেন তার পরিবারের একটা অংশ। সুতরাং এই জায়গায় যেমন পরিবারে যেরকম আমাদের সমস্যা যদি কিছু আসে, সংকট আসে, সবাই মিলে বসে আলোচনা করে যেটার একটা সমাধান করি, উনি কিন্তু তার দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি এই প্রিন্সিপালটা কিন্তু অ্যাডপ্ট করতে চান, যে অর্থাৎ যেটাকে বলি আমরা শাসন করা, ঠিক এরকম না, যে পরিচালনা করার যে ব্যাপারটার জায়গা থেকে উনি দেখছেন সেটা হচ্ছে যে উনি একটা পরিবারের প্রধান হিসেবে পরিবারের অন্যান্য সদস্যদের সবাইকে ঠিক তার প্রত্যেকের যে চাহিদা বা যার প্রয়োজনটা বেশি তার গুরুত্ব জায়গাটাকে আগে বিবেচনা রেখেই কাজগুলো করছেন। এবং ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে যে তার অগ্রাধিকার সেটা কিন্তু এই জায়গাতে এসে, যে অর্থাৎ সবচেয়েতে যারা হতদরিদ্র, যাদের প্রয়োজনটা সবচেয়ে বেশি, সুতরাং উনি তার নির্বাচনী প্রতিশ্রুতির ওই জায়গার থেকে যাত্রা শুরু করতে চেয়েছেন। এবং সেখানে একটা পাইলট প্রজেক্ট আজকে উদ্বোধন হতে যাচ্ছে, এবং যেটার মধ্য দিয়ে ফ্যামিলি কার্ড যার উদ্দেশ্য শুধুমাত্র যে আর্থিক সুবিধা একটা পরিবারের নারী প্রধানকে পৌঁছে দেওয়া, এটাও শুধু নয়, এর সাথে সাথে রাষ্ট্রীয় একটা স্বীকৃতি। রাষ্ট্র কোনো দিন আমাদের দেশের একটা মানে বাড়ির প্রধান একজন নারী, এই মর্যাদা কিন্তু আমাদের রাষ্ট্র কখনো দিতে পারেনি। সেটির ঠিক আনুষ্ঠানিকতা কয়েক ঘন্টা পরে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। এরপরে যেটা আছে তার একটা সুরক্ষার জায়গা আছে, যে আমরা আমাদের দেশের ঠিক একজন বিধবা নারী কিংবা পরিবারে যিনি তার সন্তানের উপর নির্ভরশীল একটা নারীর ক্ষেত্রে আমরা দেখি যে তার পারিবারিক সুরক্ষাটা কখনো কিন্তু নিশ্চিত হয় না। প্রতি মুহূর্তে তার ভিতরে একটা আতঙ্ক থাকে যে হয়তো এই পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, পরিবার থেকে তাকে বের হয়ে যেতে হবে। তো এই জায়গাতে রাষ্ট্র তাকে স্বীকৃতি দিচ্ছে যে না, আমি তোমার পাশে আছি, তোমার যে একেবারে নিত্য নৈমিত্তিক প্রয়োজনে যে জায়গাটা আছে সেখানে অন্তত তোমার আহার্যের যে সুরক্ষা সেটা রাষ্ট্র তোমাকে দিচ্ছে। এটা রাষ্ট্রের পক্ষ থেকে একটা চমৎকার একটা উদ্যোগ, এবং এটা আমার মনে হয় যে দেশের প্রত্যেকটা মানুষই অন্তত বুঝবে যে রাষ্ট্র এই প্রথমবারের মতন সত্যিকার অর্থে পরিবারকে রাষ্ট্রের একটা অংশ হিসেবে বিবেচনা করে সেখানে তার যে নারী, যিনি তাকে পরিবার প্রধান বলা হচ্ছে, সেটার উদ্দেশ্যের কথা তো আমি বললাম যে সামাজিক স্বীকৃতি যেমন একটা আছে, একটা অর্থনৈতিক সুরক্ষা যেমন আছে, তাকে একটা মর্যাদা দেওয়া, একটা স্বীকৃতি দেওয়া আছে। এরপরে আরেকটা বিষয় যেটা রয়েছে কি, আমরা কিন্তু জানি যে পরিবারে যখন সবচেয়ে বড় অভাবের মুহূর্ত হয় তখনও দেখা যায় যে এই পরিবারের গৃহকর্ত্রী কিন্তু ওই কোনো একটা কুলঙ্গির ভেতর থেকে, কোনো একটা কৌটার ভেতর থেকে কিংবা বিছানার চাদরের ভেতর থেকে কিন্তু প্রায় 10 টাকা, 100 টাকা, 50 টাকা হলে কিন্তু বের করতে পারেন। তাহলে এই যে পুরো টাকাটা যেটাকে তাকে খাদ্য সুরক্ষার জন্য যেটা তাকে দেওয়া হচ্ছে, এরকম আপাত দৃষ্টিতে কথাটা এরকম আছে, কিন্তু দেখা যাবে যে উনি কিন্তু ওর মধ্যে কিছু বাঁচাবেন, অর্থাৎ এখান থেকে কিন্তু একটা সঞ্চয়ের মনোভাব তৈরি হবে, এবং একই সাথে পরিবারে তার যে গুরুত্বটার বৃদ্ধি হবে, সেখান থেকে তিনি কিন্তু কর্মপরিকল্পনা করতে পারবেন। উনি মনে করতে পারবেন যে তার পরিবারে তার এই সন্তানের জন্য লেখাপড়ার একটা বাড়তি সুযোগ তৈরি করে দেওয়া, তার জন্য হয়তো 2 টুকরা মাছের বা একটা ডিমের ব্যবস্থাটা তিনি বাড়তি করতে পারবেন, বাড়ির টিনের ছাদটাকে ফুটা হয়ে গেছে এটাকে মেরামত করবেন, নিজেদের একটা টিউবওয়েল নাই পানি খাওয়ার জন্য, সেটার জন্য একটা ব্যবস্থা তো করবেন। অর্থাৎ এটি কিন্তু শুধুমাত্র একটা কিছু অর্থের মূল্যে একটা শুধু একটা স্বীকৃতি বা একটা কোনো একটা ধারণা তৈরি হচ্ছে এরকম না, এটা একটা বিস্তৃত একটা ব্যাপক একটা বৃহত্তর একটা পরিসর এর মধ্যে রয়েছে। এবং এর পরবর্তী পর্যায়ে যখন এটা প্রকৃতপক্ষে খাদ্যপণ্যে এটা রূপান্তরিত হবে, তখন কিন্তু এটা কৃষিতে একটা পরিবর্তন আনবে। তখন যে ধানের বা চালের যে উৎপাদন করেন তিনি কিন্তু একটা সুরক্ষা পাবেন যে রাষ্ট্র একটা তার কাছ থেকে বিরাট একটা পরিমাণ চাল কিনবে, তার কাছে আলু কিনবে। এবং আমাদের যে তেল বীজ যেটা আমরা এখনো পর্যন্ত সয়াবিন যেটার উপর আমরা আমদানি নির্ভর,
সেটা যদি আমরা সরিষাতে রূপান্তরণ করতে পারি, আমরা যদি সূর্যমুখী তেলে যেতে পারি, আমরা যদি রাইস ব্র্যান অয়েলে যেতে পারি, তাহলে এটার মধ্যে দিয়েও কিন্তু আমরা একটা যে ভোজ্য তেলের সুরক্ষা সেটা আমরা সৃষ্টি করতে পারবো। আমাদের চিনি কলগুলো প্রায় বন্ধ হওয়ার মতন উপক্রম হয়েছে। এই ব্যবস্থাপনার মধ্যে যদি চিনি দেওয়ার ব্যবস্থাটা যেতে থাকবে থাকে পরিবারের জন্য, সেখানেও কিন্তু একটা অর্থনীতি আছে, এর মধ্যে একটা মানুষের কর্মসংস্থানের জায়গা আছে এবং একটা অর্থনৈতিক শক্তিকে এটাকে রূপান্তরণের একটা সুযোগ সৃষ্টি করবে। অর্থাৎ ফ্যামিলি কার্ডের একটা কার্ড, কিন্তু এটা যে কত বড় একটা শক্তি আছে সেটা হয়তো আগামী দিনে অর্থনীতি যে পরিবর্তনটা আমাদের কাছে গুণগতভাবে দেখাবে ইনশাল্লাহ, সেটার মধ্যে দিয়ে কিন্তু এর একটা ব্যাপক ধর্মী বিস্তৃত যে সৌন্দর্য আছে সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাবো। কারা এই ফ্যামিলি কার্ডটা পাবে সেটা নির্ধারণ করে ফ্যামিলি দিচ্ছে? কার্ড আসলে যদি আমি ব্যাপক অর্থে বলি, আমাদের দেশের প্রত্যেকটা পরিবারের যিনি নারী প্রধান তিনি পাবেন, প্রত্যেকেই পাবেন, এমনকি সারা বাংলাদেশ সবাই পাবে? সবাই পাবেন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী স্ত্রী তিনিও পাবেন। প্রশ্নটি হচ্ছে যে শুরু হবে কোথা থেকে। তো শুরু হওয়ার ক্ষেত্রে একটা স্কোরিং আছে আর কি, যে সমাজে যারা একেবারে যারা দারিদ্র্যসীমার যে জায়গাতে আছেন, হয়তো তার নিজের একটা আমি যেটা শুরুতে বলেছি, তার বাড়ির ছাদটা কেমন, তার নিজের পানির সংস্থানটা করতে, খাবার পানি কোত্থেকে নেন, তার নিজস্ব টয়লেট আছে কিনা, তার কর্মক্ষমতা আছে কিনা, তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন কিনা, পঙ্গুত্ব বরণ করেছে কিনা, এগুলোর উপরে যে স্কোরিংয়ে যারা সবচেয়ে বেশি নম্বরে পাবেন, অর্থাৎ যারা সমাজের সবচাইতে হতদরিদ্র বলে প্রমাণিত হবেন, তাদেরকে একটা উন্মুক্ত জায়গাতে একটা সবার সামনে একেবারে চাক্ষুষভাবে প্রমাণ করে দেখানো হবে যে এই ব্যক্তিগুলোকে নির্বাচন করা হয়েছে এই বিবেচনার ভিত্তিতে। তো এই যে তথ্য সংগ্রহ করা হয়েছে সেটা কিন্তু এটার ভিত্তিতে করা হয়েছে, এবং সেখানে কিন্তু কারো সুপারিশের কোনো সুযোগ নেই। কোনো এমপি মন্ত্রী কেউ কিন্তু বলবে না তাকে ইস্যু করা হোক, ফ্যামিলি কার্ড প্রদান করা হোক, এটার যেমন সুযোগ নেই, অথবা তার বাড়িতে ঘুরেও লাভ নেই কিছু। মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। একদমই এই ধারণাটা সম্পূর্ণ একটা ভ্রান্তি। এটি ওই মানুষের যে সামাজিক অবস্থান সেটি তার অগ্রাধিকার নির্ধারণ করবে, কিন্তু একেবারে পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি নারী যিনি পরিবারের প্রধান তার কাছে এই কার্ডটি পৌঁছবে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, এবং সেটা উনি বলে দিয়েছেন যে আমার স্ত্রীও পাবেন। তিনি শুধু এটা বলেছেন যে সমাজের যারা ওই পর্যায়ে আছে তাদের ভিতরে এই মানসিকতা নিশ্চয়ই তৈরি হবে, তিনি কার্ডটা পেলেও তিনি বলবেন যে না, এই কার্ডের সুবিধাটা আমার নেওয়ার দরকার নেই, এই সুবিধাটা বরং আপনি অন্যকে দিন। আবার এমন হতে পারে যে কেউ এই মুহূর্তে সুবিধার প্রয়োজন নেই, কিন্তু অর্থনৈতিক কারণে যদি হঠাৎ করে যে তার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়ে যায়, তিনি বলতে পারবেন যে আমি এতদিন নিইনি, আমি কিন্তু আবার এটা নিতে চাই, কিংবা কারো অবস্থা ভালো হয়ে গেলে সে নাও নিতে পারে। তো সুতরাং এটার মধ্যে থেকে একটা মানসিকতা পরিবর্তনেরও কিন্তু একটা সুযোগ আছে। কিন্তু ওই যে কথাটা রতন ভাইও বলার চেষ্টা করছিলেন যে আমাদের সেই মনোজগতের সেই পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যেন শুধুমাত্র নিজের কথা চিন্তা না করি। যেমন সয়াবিন তেলের যে কথাটা হচ্ছিল যে সংকটের বিষয়টা, এখন যদি কেউ সেলফোনে যদি এক ভাবি আরেক ভাবিকে বলে যে ভাবি আমি কিন্তু ওখান থেকে 5 জারিকেন তেল নিয়ে এসেছি, আপনি জানছেন জান এখন তাড়াতাড়ি নিয়ে রাখেন ভাই, আপনার ভাই তো আমার আসবার সময় 5 লিটারের 5টা ডিব্বা নিয়ে আসছে বাসায়। তো এই প্রবণতাটাকে পরিবর্তন করতে হবে। যে শিশুটি তার মাকে কথা বলতে শুনছে, বা যে শিশুটি তার বাবাকে কথা বলতে শুনছে, সে কিন্তু পরবর্তী পর্যায়ে নিজের জীবনেও কিন্তু এটিকে চর্চা করবে। তাহলে অভ্যাসটাকে আমরা বোধহয় একটু পরিবর্তনের জায়গায় আনি, যে পৃথিবীতে আমি ছাড়াও অন্য মানুষের যে অধিকারটা আছে, বা তিনিও আমার মতন একজন মানুষ, আমার পরিবারের একটা সদস্য, এই বৃহত্তর বাংলাদেশ পরিবারের, সেই উপলব্ধিটা যদি আমরা নিজেদের ভেতরে যদি প্রথিত করতে পারি, তাহলে কিন্তু সত্যিকার অর্থে দেখা যাবে যে এই কৃত্রিম বিষয়টা আর থাকবে না। সংকট যদি প্রকৃত হোক তো কোনো সমস্যা নেই, কিন্তু কেন শুধুমাত্র নিজের বাড়িতে অপ্রয়োজনীয়ভাবে আমি একটা জিনিস জমা করে রাখবো আর অন্যকে সেই জিনিসটা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করব, এবং রাষ্ট্রকে বাধ্য করব প্রয়োজনের অতিরিক্ত আমদানি করে সেটার ঘাটতি পূরণ করুক। এই প্রবণতাটার জায়গায় মানসিক পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের করতেই হবে। একই বিষয় রাজিকুজ্জামান রতন আপনার কাছে জানতে চাই, এই যে ফ্যামিলি কার্ডের একটা পুরো বিষয়টা তো আপনি বুঝতে পারছেন, তো এইটা আসলে ইফেক্টটা কতটা সুদূর প্রসারী? আমরা দীর্ঘদিন ধরে একটা দাবি করে আসছিলাম, সেটা হচ্ছে যে যে মানুষটা যৌবনটা ব্যয় করলেন একটা পরিবারের জন্য অথবা দেশের জন্য, বৃদ্ধ বয়সে তিনি কি দুস্থ পরিচয়ে বেঁচে থাকবেন? বৃদ্ধ বয়সে তিনি কি বলবেন যে আল্লাহ ভগবান এত মানুষ মরে, আমার মৃত্যু কেন হয় না? এই রকম জায়গায় আমাদের বৃদ্ধরা যেন না পড়ে। কিংবা একটা মা সন্তান গর্ভে আছে, তার নিজের খাবারের চাইতেও কিন্তু বেশি প্রয়োজন তার সন্তানের জন্য একটু খাবার জোগাড় দেওয়া। সেই সময় রাষ্ট্র তাকে সহযোগিতা করবে তো দূরের কথা, পরিবার তাকে কখনো কখনো অপাঙ্ক্তেয় মনে করে। এমনকি আমাদের প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলো শ্রমিকদেরকে নিয়োগ করে, নারীরা সন্তান ধারণ করলে তাদেরকে তারা উপদ্রব বা উটকো ঝামেলা মনে করেন। তারা একসময় বলতে শুরু করেছিলেন আমরা কি সন্তান জন্মদান কেন্দ্র করেছি না কারখানা করেছি। এই যে একটা সন্তান পৃথিবীতে আসে, সে যে একটা শ্রমশক্তি হিসেবে আসে, গোটা সমাজের জন্য আসে, দায়িত্বটা পালন করে একজন নারী, কিন্তু সে তো উপকার করে গোটা সমাজের, সেটার দায়িত্ব কি কেউ নেবে না?
এগুলো নিয়ে কিন্তু ল্যাকটেটিং মাদার্স বেনিফিট বলি, আমাদের বৃদ্ধ বয়সের ভাতা বলি, এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের কথা ছিল, দাবি ছিল, কিছু কিছু কাজও ছিল। এইবার যখন ফ্যামিলি কার্ডের কথাটা বলা হয়েছে, এটাকে যদি একটা কম্প্রিহেন্সিভ করা হয়, অনেকগুলো কম্পার্টমেন্টাল আইডিয়াকে একটা জায়গায় যদি কম্প্রিহেন্সিভ করা হয়, তাহলে এটা খুব ভালো জিনিস হবে। এবং এটা যদি একটা সিঙ্গেল নাম্বারের মতো যদি থাকে, একটা সিঙ্গেল এন্টিটি যদি থাকে, যে একজন মানুষের একটা কার্ড আছে, এই কার্ড থাকার দুটো দিক আছে। সে সহায়তা পেল যেমন একটা বড় জিনিস, তার সঙ্গে সাথে রিকগনিশন তো পেল, রিকগনিশন, এটাকে অন্য কাজেও লাগানো যাবে। ফলে আমি মনে করি যদি এর সঙ্গে দুর্নীতির ছোঁয়াটা না লাগে, এর সঙ্গে নেপোটিজম বা স্বজনপ্রীতির জায়গাটা যদি না তৈরি হয়, এর সঙ্গে যদি যথাযথভাবে যাচাই করা হয় যে আসলেই কার প্রয়োজন, সেটা বিবেচনা করা হয়, এবং তার সঙ্গে রাষ্ট্রের যদি সক্ষমতাটা বাড়ানো হয়। আমাদের মাথাপিছু আয় বাড়ছে, আমাদের জিডিপি বাড়ছে, তো মাথাপিছু আয় জিডিপি বাড়ছে, এগুলো সব মাথার উপর দিয়ে চলে যায়, হাতে যদি কিছু না আসে। তো মানুষ যেন বলে হ্যাঁ দেশটা উন্নত হচ্ছে, সাথে সাথে আমিও বেঁচে থাকার একটা অবলম্বন পাচ্ছি। বুড়ো বয়সে অন্তত খাবারের চিন্তাটা আমার করতে হবে না। আমরা একটা হিসেব করে বাসাদের পক্ষ থেকে দেখিয়েছিলাম একবার, যে আমাদের যে আবাদি জমি যতটুকু আছে আর যা আমাদের উৎপাদন সক্ষমতা আছে, তাতে বাংলাদেশের জনসংখ্যা যদি 35 কোটি পর্যন্ত হয়, তবু আমরা অন্তত 2 বেলা খাবারের ব্যবস্থাটা করতে পারবো। আমাদের যে পেঁয়াজের যে ক্রাইসিসটা করা হয়, এটা যদি কৃষিতে একটু নজর দেওয়া হয়, 7 লক্ষ টন আমাদের পেঁয়াজের ঘাটতি হয়। আমাদের 35 লক্ষ টন পেঁয়াজ লাগে, আমাদের 32-33 লক্ষ টন পেঁয়াজ উৎপাদনই হয়, কিন্তু পেঁয়াজের মাঝে মাঝে খোসা পাতলা হয়ে যায় বলে সেটাকে ফেলে দিতে হয়। এটা করে শেষ পর্যন্ত 7 লক্ষ টনের ঘাটতি থাকে। একটু নজর দিলে কিন্তু পেঁয়াজটা আমাদের ভারত থেকে আমদানি করতে হয় না। আচ্ছা, আমাদের কাঁচামরিচ, এটার নজরটা একটু দিলেই হয়। আমাদের চালের উৎপাদন যদি ধরি, আমাদের 4.5 কোটি টন উৎপাদন হয়, একটু যদি নজর দেওয়া যায়, 5 কোটি টন উন্নীত করতে পারলে কিন্তু আমাদের ঘাটতিটা মোকাবিলা করা যায়। ফলে নজরটা যদি, আমি মাঝে মাঝে শ্রীলঙ্কার উদাহরণ দিই, শ্রীলঙ্কা প্রথম বাজেটে নজরটা দিয়েছিল কৃষি, শিক্ষা এবং চিকিৎসার উপর দিয়ে, তারপর বলছে বাকিটা এখন এটা হলেই আমাদের কর্মসংস্থানের জায়গাটা হয়ে যাবে। তা আমরা যদি জাস্ট নজরটা একটু ঘুরিয়ে দিতে পারি, তাহলে একদিকে আমাদের কৃষিটাতে যদি স্বয়ংসম্পন্ন হতে পারি, দ্বিতীয়ত আমাদের যদি একজন বৃদ্ধ মানুষ, সে যেন কখনো না ভাবে যে বুড়ো বয়সে আমি মানে সমাজের পরিবারের কাছে বোঝা হয়ে গেলাম, সেটা যেন কেউ না ভাবে। রাষ্ট্র তার পাশে আছে, তখন না রাষ্ট্রটাকে ওন করতে পারবে যে এই রাষ্ট্রটা আমার, এই রাষ্ট্রটা আমাদের। আমরা যে ট্যাক্স দেই, এবং একটা ভিক্ষুকও ট্যাক্স দেয়, 300 টাকা যদি ভিক্ষা করে, সে যদি জিনিসপত্র কেনে, সে তো ভ্যাট দিলে প্রায় গড়ে প্রায় 40-45 টাকা সে পার ডে ভ্যাট দিচ্ছেই। তো ফলে আমাদের সবার ভ্যাটের টাকাটা এমনভাবেই হিসাব হয় যে ভ্যাটের টাকায় আমাদের ভাতের অভাব হবে না। এই জায়গাটা যদি আমরা নিয়ে যেতে পারি, রাষ্ট্রটাকে একটা অ্যাকাউন্টেবল করতে পারি, আর দায়বদ্ধ করতে পারি, আর সংবেদনশীল করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে ফ্যামিলি কার্ড, এবং সবচেয়ে বড় কথা মা অথবা নারী, তাদেরকে প্রাধান্য রেখে এই পরিকল্পনা যদি করা হয়, তাহলে দুটো দিক থেকে লাভবান হব আমরা। একটা হচ্ছে যে সমাজে নারীরা সম্মানিত, সেই সমাজে মানুষও কিন্তু সম্মানিত। খেয়াল করে দেখবেন, আমাদের সবচেয়ে অপমানসূচক গালিগুলো কিন্তু সব নারীদেরকে কেন্দ্র করে। এবং অভ্যুত্থানের পরে একটা জিনিস, আপনি এটা অন্য প্রসঙ্গে বললাম, অভ্যুত্থানের পরে একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এই যে অভ্যুত্থানের পরে অভ্যুত্থানে নারীরা এসেছিল সবচেয়ে বেশি, অভ্যুত্থানের পরে নারীদের উপর আক্রমণ হয়েছে সবচেয়ে বেশি, এবং নারী সংক্রান্ত গালিগালাজগুলো সবচেয়ে বেশি একদম মানে অবলীলাক্রমে বলে ফেলছে। আমরা ভাবলাম অভ্যুত্থান একটা নৈতিক জাগরণ তৈরি করবে, এ জায়গায় নিয়ে গেল কেন? সে জায়গাও খেয়াল করুন, যদি একটা পরিবারের মা অথবা নারী তার কেন্দ্রে থেকে তিনি যদি সম্মানিত হন, তাহলে কিন্তু আমাদের এই জায়গা থেকেও আমরা সমাজটাকে মুক্ত করতে পারবো। ফলে আমি এর শুধু ইকোনমিক দিকটা দেখবো না, এর একটা কালচারাল দিকটাও দেখতে চাই, এর একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির দিকটাও দেখতে চাই। আমরা মনে করি আমাদের সেই অ্যাবিলিটি যে আছে যে এই রেসপন্সিবিলিটি নেওয়ার, এবং রাষ্ট্র এই জিনিসটা যেন যথাযথভাবে নেয়। শুধু আপনার 35 কোটিতে ভয় পেয়ে গেলাম, জনসংখ্যা 25 কোটি হলে কি হবে? আপনি যখন বলছেন 35 কোটি, তখন একটু চিন্তায় পড়ে গেলাম, এত লোক তো নেওয়া কঠিন হয়ে যাবে। আমার হিসাব করে আমার একটু সুবিধা আছে, আমি একটু কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম, তো তাহলে আমার একটু আমি হিসাব করেছিলাম, আমাদের এখন পর্যন্ত যদি ধরি আমরা 2 কোটি একর আবাদি জমি আছে, এটা কমছে প্রতি বছরই, আমাদের প্রতিদিন 200 একর করে প্রায় জায়গা আমাদের কমছে। তাও যদি কমে, তারপরে আমাদের যদি হেক্টরের অর্থে 70 লক্ষ হেক্টরও আবাদি জমি থাকে, এবং সেই ক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত 105 ধরনের নতুন জাত ডেভেলপ করেছে BARI এবং BRRI, এগুলোকে যদি ঠিক মতো করা যায়, তাহলে একরে 100 মণ ধান উৎপাদন কোনো ব্যাপারই না। আমরা যদি সিজনে একবারও ধান উৎপাদন করতে পারি, তাহলে ধান উৎপাদনের পরিমাণটা কত হয়? আচ্ছা, ধানের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে রাইস ব্রান,
তাহলে আমি যে সয়াবিন তেলটা আমদানি করি, আমি এটাকে যদি যুক্ত করি, right. আমি ওখানে কিন্তু 18 লক্ষ টন সয়াবিন তেল মানে আমদানি করি, আমি 6 লক্ষ রাইস টন ব্র্যান্ডে প্রায়, 6 লক্ষ টন, 7 লক্ষ টন করতে পারি। মানে কত কিছু যে এখানে করা সম্ভব। আবার ওই কুড়া থেকে আমি চেষ্টা করে চারকোল তৈরি করলে আবার গাছ নষ্ট করতে হবে না, ওইটাকে আমি আবার জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে একটা আপনি যে সামগ্রিক বলছেন, পরিকল্পনা যদি মানুষ নিয়ে বাড়ে, আসি। আপনি চীনে ধরেন 71, আমরা তখন ইউনিভার্সিটিতে 40 crores না মানুষ ছিল তখন। চীন তখন থেকে আজকে অনেক বেশি উন্নত না, বিশ্বের 2 নম্বর দেশ হয়ে গেছে। তার তো 140 কোটি মানুষ বাড়ছে, তার তো কোনো অসুবিধা হয় নাই। হয়তো বলবেন দেশ বড়, কিন্তু তার অনেক পাহাড় পর্বত আছে। তা আমাদেরও যদি আপনি যেটা রতন সাহেব বললেন, আমাদের কিন্তু আমরা সম্পদ ব্যবহার করতে পারতেছি না। আমাদের যে ফার্টিলিটি অফ দ্য ল্যান্ড, এটা কিন্তু ওয়ার্ল্ডের প্রায় টপ 5টা কান্ট্রির ভিতর একটা। আমাদের যে কোনো জায়গায় আপনি যে কোনো ফসল লাগান, এটা সাংঘাতিকভাবে উৎপাদিত হয়, এবং কোনো ফল বাংলাদেশে হয় না এটাও তো দেখছি না। বিদেশি যে কোনো ফলে কিন্তু বাংলাদেশে হচ্ছে, এবং ধান টান সবই হচ্ছে। কৃষিতে কিন্তু আমরা অনেক অগ্রগামী, মাছও আমরা অগ্রগামী। এখন একটা কাজ যেটা বিএনপি নিছে, আমি জানি না কতটুকু করতে পারবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, যে আমাদের খাল এবং নদীগুলা উদ্ধার যদি করতে পারে, তাহলে এটা কিন্তু অনেক কিছু বাড়বে। ফার্টিলিটি অফ দ্য ল্যান্ড বাড়বে, মাছের পরিমাণ বেড়ে যাবে। 16 মার্চ শুরু হচ্ছে ওটা কার্যক্রম অফিসিয়ালি। মানে ফ্যামিলি কার্ডের পরে ওটা শুরু হচ্ছে, তারিখটা বললো আর কি। এবং কৃষিতে পানির স্তর, তাই না? হ্যাঁ, পানির ওই যে এখন যে পানির স্তরটা কিন্তু অনেক নিচে নেমে গেছে। কারণ ড্রাই সিজন আসছে সামনে। না, আসতেছে না, এটা বলতেছি, এরকম স্লোগান আমরা অনেক শুনছি। আশা করব যে এবার হবে। বললাম 16 মার্চ শুরু হবে প্রোগ্রাম। নদীটা না মানে ওই দিন তারিখই তো বললেন যে ওই দিন মানে 16 মার্চ থেকে খাল 16 মার্চ থেকে এটা। এটা পঞ্চগড়ে খাল খনন প্রোগ্রাম শুরু হ্যাঁ, এটা দেখছি পেপারে। জি। না, আমি ওইটা বলতেছি না, মানে যদি হয়, কারণ এর আগে কিন্তু অনেক স্লোগান আমরা দেখছি, অনেক স্লোগান দেখছি, হয় নাই। এই যে ইন্টারিম গভর্নমেন্টও প্রথম রেজওয়ানা কি বললো, ঢাকার খালগুলা নদীগুলো উদ্ধার করে ফেলবো। ওই একদিন মাত্র স্লোগানটাই শুনলাম, আর একদিন বোধহয় কোদাল টোদাল দেখলাম, এরপর তার কিছু হলো না। ঢাকার যে ফ্লাডটা, এটা হচ্ছে এটার খালগুলা নাই বলে। পানিটা যদি চলে যায় তাহলে এই ফ্লাডটাও হয় না। তো কাজে বাংলাদেশের, আপনি যদি বাংলাদেশ গরিব, এই কথাটা আমি অনেকের সঙ্গে আপত্তি করি। বাংলাদেশ কিন্তু গরিব না, সম্পদের দিক দিয়ে বাংলাদেশ অনেক বেশি, কিন্তু আমরা মানুষ গরিব। এই যে সিস্টেমের জন্য আমরা গরিব থেকে যাচ্ছি। তো এই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য একটা গভর্নমেন্ট দরকার ছিল। জানি না এই গভর্নমেন্ট কতটুকু কী করবে। যদি একটা প্রপার গভর্নমেন্ট হয় এবং বাংলাদেশের মানুষকে জানে এবং সম্পদকে জানে এবং এই জমির সমস্ত কিছু যদি জানে, তাহলে কিছুই না। আর আজকে যে সংকটের কথা বলতেছেন, বাংলাদেশের সংকটটা কোথায়? আপনার 70% লোক তো এখনও গ্রামে বাস করে, প্লাস শহরের যে তারও প্রায় 30-35% আসলে গ্রাম থেকে আসা যাওয়া করে। গ্রামে কিসের অভাব? সে যুদ্ধ যতই লাগুক, গ্রামে তো কোনো কিছুর অভাব নেই। মানে আপনার চাল আছে, মাছ আছে, তরকারি আছে, আর কি দরকার আছে? আর তো কিছু দরকার নেই আমাদের। এবং আমরাও শহরে কিন্তু আজকে সংকটটা আমরা তৈরি করছি, এই যে তেল নিয়ে। আচ্ছা, এছাড়া কোথাও তো সংকট নেই। মিডল ইস্ট থেকে হয়তো ওই যে আসবে না, রেমিটেন্সটা আসবে না, তাতে ওদের কাছে যাই থাকুক বা চাকরি যদি নাও থাকে, আমাদের যদি বাংলাদেশটা ডেভেলপ করতে পারি, আমাদের কিন্তু অভাবও থাকে না। আজকে ভ্যালু এডিশন হচ্ছে আপনার যে গার্মেন্টসে কিন্তু ভ্যালু এডিশন হচ্ছে ওয়ার্কার্সটা। ফেব্রিক্স তো আমার না, তা আমরা ফেব্রিক্স কেন তৈরি করতে পারি না? আজকে যখন পাকিস্তান বলে কোহিনুর কিছু টেক্সটাইল মিল ছিল না, চমৎকার কাপড় ছিল না, আজকে এইগুলো নাই কেন? এই যে এই গার্মেন্টস, যারা এখানে গার্মেন্টসের আছে, এখানে গার্মেন্টসে হওয়ার পরে লাইসেন্স করে বিদেশি কাপড়ে না, আমাদের কিন্তু গার্মেন্টস ফেব্রিক্স আর নাই। তো কাজে আমাদের চীন থেকে আমরা কাপড় আনতে হচ্ছে, ভারত থেকে আমাদের কাপড় আনতে হচ্ছে। তা আমাদের ন্যাশনাল যেটাতে ভ্যালু অ্যাড করবে সেই ধরনের কোনো ইন্ডাস্ট্রি তো আমরা তৈরি করতেছি না। গভর্নমেন্ট একটা বললো, আমি জানি না, পাট কলগুলোকে চালু করবে। পাটগুলো যদি চালু করে, পাটের যে জিনিস বাইরে, আমি বাইরে যখন ছিলাম ইউরোপে, বাংলাদেশের পাটের জিনিস এমনি শখের মধ্যে নিয়ে গেছিলাম। ওই যে হ্যান্ডিক্রাফটস আছে না, এগুলা, আরে বাবা, ওইখানে যে মানে ওরা অস্থির হয়ে গেছে। আমাকে বলতেছে, আমি তো আর ব্যবসায়ী না, আমি ছাত্র হিসাবে গেছিলাম, বলে যে তুমি কি এটা আমার সঙ্গে করতে পারো একটা, যে এই মালগুলো আমরা আনবো। তো এই পাটের জিনিসটাও তো আমরা বিশ্বে, আমাদের পাট হচ্ছে 1 নম্বর। ইন্ডিয়ার থেকে আমরা কিন্তু কোয়ালিটি অফ জুট ইজ ভেরি হাই, কিন্তু আমরা এটা কিছু করতে পারতেছি না। তাহলে আমাদের বেসিক ইন্ডাস্ট্রি আমরা করতে পারতেছি না, তাহলে এই দেশটাকে কে উঠাবে?
না, এখন তো নির্বাচিত সরকার আসলে আপনি না সেটাই আপনি বললেন যে নিষেধ শুধুমাত্র একটা পাটের যে থেকে পাটের চট তৈরি হবে কিংবা হ্যান্ডিক্রাফট তৈরি হবে, এর চাইতেও পাটের যে বহুমুখী ব্যবহারের যে জায়গা আছে, যেমন পচনশীল ব্যাগ তৈরি করা, জুট ফাইবার দিয়ে সেটার সাথে মিলে আমরা যেটাকে ফাইবার অপটিক্স, যে সমস্ত বডি ভেসেলস, বডি নৌযানের বডি তৈরি করার থেকে শুরু করে অনেক কিছুই পাই, চেয়ার টেবিল এগুলো বানানো, আসবাবপত্র বানানো, অনেক কিছুই কিন্তু এটাকে পাট থেকে তৈরি এই করা। পাটের ফাইবার দিয়ে আপনি সব এই যে ফার্নিচার থেকে প্লেনের যে ভিতরের জিনিস এটা পর্যন্ত পাট দেওয়া হয়। কিন্তু কোনো কিছু রহমতুল্লাহ, আপনার কাছে আসলে আপনার গবেষণার বিষয় একটু আমার জানতে চাই। জ্বালানি। জ্বালানি, এই যে ফার্নেস অয়েলের মজুদের কথা রতন ভাই হিসাব দিচ্ছিলেন, তো সেই হিসাব থেকে আমার মনে হলো যে কতদিন মানে বিদ্যুতে এই জিনিসটা আমাদের বিদ্যুতের শুনুন, আমাদের লিকুইড ফুয়েলে চলে অ্যারাউন্ড 35 থেকে 36% অফ পাওয়ার জেনারেশন হয় লিকুইড ফুয়েলে, ফার্নেস এবং ডিজেলে। ফার্নেসে বেশি, ডিজেল। এটার কিন্তু স্টক এখন যেটা এক্সিস্টিং স্টকের কথা বলতেছে, জাহাজে যেগুলো আসবে সেগুলো ধরবেন না। এখন তো 2টা জাহাজ লাগছে, আরও 10টা না 12টা জাহাজ মন্ত্রী বললো যে ওই সমুদ্রে আছে। অলরেডি টেন্ডারের জন্য বোধহয় ইয়ে করেছে bidding হ্যাঁ, হয়েছে। কোনটা? জি স্যার বলুন। হ্যাঁ, তাহলে এইখানে যে ফার্নেস অয়েল থাকতেছে সেটা হিউজ। আর আমাদের বিদ্যুৎ এখন ডিমান্ড হচ্ছে 12 থেকে 13,000 মেগাওয়াট। এখন মানে এই সিজনে আসবে আর কি, গরমের সিজনে। তার 40% ধরেন কত মেগাওয়াট। আর ফার্নেস অয়েল লাগতেছে আপনার 1 লিটারে, যদি লিকুইড ফুয়েলে জানেন 1 লিটারে 12-13 লিটারে, আর 1 লিটারে চলে যাচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। তাহলে আপনার অনেক কম কিন্তু লিকুইড লাগতেছে, আমাদের লিকুইড ফুয়েল লাগতেছে। তো কাজেই আপনি এইটা কোনো রকমই সংকটের কথা বলতে পারেন না যে লিকুইড ফুয়েলের জন্য বা ফুয়েলের জন্য আমাদের পাওয়ার জেনারেশন কমে যাবে। আমাদের কিন্তু এখনও 55% গ্যাস, যদিও গ্যাসে কম, আরও কয়েক বছর হয়তো গ্যাসে 55 থেকে 56, আর কয়লা যেগুলো আছে, কয়লা টয়লা এগুলো মিলে 10%, আর বাকি এটা লিকুইড। কিছু ইম্পোর্ট আছে আর কি, হ্যাঁ, কিছু ইম্পোর্ট আছে। কিছু ইম্পোর্ট আছে ইন্ডিয়ার। এটা তো কাজেই আমি পাওয়ার জেনারেশন আগামী 2 মাস যুদ্ধ হলে আমাদের কোনো ঝামেলা নেই, মানে এই জ্বালানির ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। এরপরে আপনার নিউক্লিয়ার প্ল্যান্টটা তো এটা চালু হওয়ার কথা 15 দিনের মধ্যে 250 মেগাওয়াট দিয়ে শুরু করবে। মুশকিলটা হলো যে বিশেষজ্ঞ আপনারা যখন বলেন তখন একরকম মানুষ আশ্বস্ত হয়, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে হা হুতাশ শুরু হয়ে গেছে, কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় কি, এই যে গরমের সিজন আসছে, ফ্যান চলবে কিনা, এসি চলবে কিনা, বিদ্যুৎ থাকবে কিনা, এই যে বিষয়গুলো আপনি বলার পরে নিশ্চয়ই দর্শকরা যারা দেখছেন আশ্বস্ত নিশ্চয়ই হবেন। যে আমরা আবারও যেতে চাই শামীম রেজা আপনার কাছে, এই যে বিএনপির মানে নতুন সরকার, একেবারে নতুন সরকার, এই শুরুতেই চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জের মধ্যে তারা যে নির্বাচনী ওয়াদার কথা সেগুলো কিন্তু বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ডের কথা পাবেল ভাই বলছিলেন, খাল খননের প্রসঙ্গটা আসলো। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে বিএনপির জন্য কতটা মানে পথটা সুগম হবে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? মানে আমরা কিন্তু শুরুই করি একটা এক ধরনের কিছুটা ঋণাত্মক রেখে জি। পারবে তো শেষ পর্যন্ত সামনের দিকে যাবে কিনা। এখন আমি যেভাবে দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর 2 দিন পরে রোজা শুরু হলো, তার কিছুদিন পরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সেটা আমরা বাধাইনি, মানে আমরা দায় নাই আর কি। দায় না, আমরা আমেরিকা ইসরায়েলকে আমরা বলিনি যে ভাই তুমি যুদ্ধ করো। এবং সেটা এমন জায়গাটা হচ্ছে যে বিশ্ব জ্বালানির উপরে বড় ধরনের প্রভাব রাখতে পারে। আরও তো অন্যান্য অর্থনৈতিক বিষয় আছে। অনেকগুলো কর্মসূচির কথা বিএনপি আগেই বলেছিল, তার নিজস্ব দফা আছে। এর মধ্যে একটা সংস্কারের বড় প্রবাহ গেছে বাংলাদেশে, সেখান থেকেও কিছু বিষয় সে নিয়েছে এবং এখন সে পূর্ণাঙ্গ সরকার গঠন করেছে। অতএব যখন সরকার গঠন করে তখন তো এটা একদম বাস্তবতার সাথে, সে আমলাতন্ত্রে কী ধরনের সহযোগিতা পাবে, রাষ্ট্রের অন্যান্য বিভিন্ন অর্গান তারা কিভাবে সহযোগিতা করবে, জনগণ কিভাবে সম্পৃক্ত হবে, তার উপরে নির্ভর করবে। আর বিশ্ব পরিস্থিতি আমরা এই নির্বাচনে অনেক আগে থেকে বলবার চেষ্টা করছিলাম যে দেখেন, গ্লোবাল অর্ডারটা পাল্টাচ্ছে, বিশ্ব ব্যবস্থাটা পরিবর্তিত হচ্ছে, এবং এটা যে কোনো মুহূর্তে যে কোনো কিছুতে গেলে এটা যে পুরোপুরি আপনি তার সঙ্গে থাকতে পারবেন এরকম কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। এটা কোল্ড ওয়ারের মতো না যে অনেক দিন ধরে চলেছে, সোভিয়েত ইউনিয়ন কোলাপস করতে যাচ্ছে, আমি একটা পথ বেছে নেব। এটা কি পৃথিবীটা কি বহু মেরুতে যাবে, নাকি আবার আগের মতোই থাকবে, নাকি 2-3 টুকরা যে যার মতো মোড়লিপনা করবে, তার উপরেও কিন্তু নির্ভর করবে যে বিএনপি আগামী 5 বছর কার সঙ্গে যাবে, কোথায় যাবে। এটা পররাষ্ট্রনীতিতে বলা যায় যে আমি বহুপাক্ষিক করব, কিন্তু বহুপাক্ষিক বলা আর সেটা অর্থনৈতিকভাবে বাস্তবের মধ্যে তো অনেক ধরনের চ্যালেঞ্জ সেখানে আছে। সেগুলো বিবেচনায় নিয়ে একটা সরকারের ব্যাপারে আমাদের মত চিন্তা করতে হবে বা ভবিষ্যৎ চিন্তা করতে হবে। এখন পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পারছি যে বিএনপির দীর্ঘমেয়াদী কিছু
তাদের নিশ্চয় গবেষণা রয়েছে, তাদের চিন্তা ভাবনা তারা করেছেন, কারণ তা যদি না হতো তারা এত সুনিশ্চিতভাবে এই প্রকল্পগুলো আগে থেকে বলতেন না। এগুলো অনেক বড় প্রকল্প, যেমন একটু আগে যেটা ফ্যামিলি কার্ড নিয়ে কথা হচ্ছিল, এটা কিন্তু অনেক টাকার প্রকল্প। কিন্তু পাভেল ভাই চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। এখানে একটা কথা বলি যে সমস্ত ওয়েলফেয়ার স্টেটগুলো আছে সেখানেও কিন্তু বহু বছর ধরে চলেছে, বহু দশক ধরে এই ধরনের বেনিফিট, আরও অনেক ধরনের বেনিফিটস তাদের আছে। কেউ বলতে পারে তো ধনী রাষ্ট্র হতে বেনিফিট দিতে অসুবিধা কি, সেখানেও কিন্তু বিতর্ক ওঠে যে কতদিন এটা চালানো যাবে। যেমন আমাদের সবচেয়ে জনপ্রিয় জায়গায় যুক্তরাজ্য, এই আলোচনায় সেখানে একসময় বলা হয়েছিল যে এটা ক্রিয়েটিং আর জেনারেশনস অফ ডিপেন্ডেন্স, একটা প্রজন্মের পর প্রজন্ম। কিন্তু তো আপনার মনে আছে এড মিলিব্যান্ড এবং ডেভিড মিলিব্যান্ড, দুই ভাই যারা প্রধানমন্ত্রী হতে পারেননি কিন্তু খুব প্রভাবশালী। বাবা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন এবং পোল্যান্ড থেকে আসা এরা অভিবাসী। উনি একটা কথা বলেছেন পার্লামেন্টে যে আজকে যদি এই সামাজিক সুযোগগুলো না থাকতো তাহলে এড এবং ডেভিড এখানে থাকতো না, মানে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতো না। পাভেল ভাই যে কথাটা বলছেন সেটা কিন্তু আমি হয়তো অনেক বেশি অগ্রবর্তী জায়গা থেকে জিনিসটা দেখবার চেষ্টা করছি, কারণ দরিদ্রের কাহিনী কেউ শোনে না, আপনার আমার প্রতিদিনকার সংগ্রামের কাহিনী কেউ লিখবে না। এই ধরনের ব্যক্তিদের উদাহরণ দিয়েই আমাদেরকে বোঝাতে হয়। এটা যে সামগ্রিক জায়গাটা তৈরি করে, সেটা যে কথাটা দুজন বলছেন, মানে আমি যদি একটু সারাংশ করে নিয়ে আসি আপনার কথার উত্তরে যে বিএনপি কেমন করবে। ধরুন এইটা কেউ যদি সত্যি এই সহযোগিতাটা ব্যবহার করে যে আমি নিজে এটা কোথাও বিনিয়োগ করব, আমি এটা থেকে সঞ্চয় করব, আমি অন্যকে সহযোগিতা করব, বা এটা আমি কিছুটা হলে কৃষিতে ব্যবহার করবো, একটা ছাগল কেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, একটা অন্যান্য ফসলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিছু গাছ লাগানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এটা যত সিম্পল শোনাচ্ছে সামগ্রিকভাবে এটা কিন্তু এত সরল না, এটা অনেক বড় প্রভাব রাখে। আমরা যদি এটাকে মনে করি ভাই 2000 2500 টাকা দিচ্ছে, ওই টাকা আমি খেয়ে দিয়ে শেষ, ব্যাপারটা তা না। এখন এইটা পুরোপুরি তো সরকারের উপরে আপনি দায় চাপাতে পারেন না, যেটা পরবর্তীতে কিভাবে আমাদের যে বিশাল বেসরকারি সংস্থার নেটওয়ার্কটা আছে তাদের কি কোনো দায়িত্ব নেই? এই যে কার্ডটা যখন দেবে, এই টাকাটা দেবে, তারাও তো একটা বড় ভূমিকা রাখতে পারেন যে আপনার সঞ্চিত অর্থটা কোথায় যাবে, আপনি কিভাবে কাজ করবেন, বা আপনি আর কোথায় এটা ব্যবহার করতে পারেন। সুতরাং এই কাজটা ব্যাংকগুলোর, এই কাজটা যারা সামাজিকভাবে যারা অগ্রবর্তী লোক আছেন তাদের, আমাদের হাজার হাজার বেসরকারি সংস্থা যারা কাজ করেন তাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। অথবা আমি যদি বলি যে আমি তো শুধু তাদেরকে বলবো না, খাল খনন যখন 70-এর দশকে শুরু হয়েছিল সেটার এক ধরনের বাস্তবতা ছিল। তখন সবুজ বিপ্লবের সময় আমাদের নানান রকম সংকট, সেটা বৈশ্বিক সংকট ছিল, প্রতিবেশীর সাথে ছিল, পানির চুক্তির সংকট ছিল, আমরা ওটা তখন এক বাস্তবতায় খাল খননগুলোকে দেখেছি। আজকের খাল খনন কিন্তু একটা পরিবেশের সাথে সম্পৃক্ত সরাসরি। আপনি যদি সব বাদ দেন, আপনার কৃষি বাদ দেন, সব কিছু বাদ দেন, কে শুরু করেছিলেন সেটাও বাদ দেন, আপনার পানির স্তর নাই, আপনি একটা নদী খালগুলো উদ্ধার করতে পারছেন। আপনি কল্পনা করুন যে ঢাকা শহরের 35টার মতো খালের অস্তিত্ব ম্যাপে নাই, মানচিত্রে নাই। আগে তো মানচিত্রে পাওয়া যেত, অর্থাৎ জ্যেষ্ঠ প্রজন্ম বলতে পারতেন যে বাবা এখানে ছিল, তোমরা পরবর্তীতে পারলে আবার খুঁড়ো এটা। আপনার ম্যাপ থেকেই সেটাকে কোনোভাবে হাওয়া করে দেওয়া হয়েছে। এরকম পরিস্থিতিতে খাল খননটাকে আমি শুধুমাত্র ওই কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, যে ঠিক আছে খাল খনন করলে আপনি কিছু পাবেন, এটা একটা সময় ছিল যখন স্বনির্ভরতার জন্য বলা হয়েছিল, স্বেচ্ছাসেবীর একটা ব্যাপার ছিল, জনগণকে সহযোগিতা করার ব্যাপার ছিল। আমরা খুব দ্রুত এটা ভুলে যাই, এবং এখন যারা সাংবাদিকতা করেন তাদের এগুলো বোঝা উচিত যে রাষ্ট্রের তখন রেশন কিংবা অন্যান্য সাবসিডি যেগুলো ছিল তার অনুষঙ্গে আপনাকে তখনকার খাল খনন বিবেচনা করতে হবে। এখনকার খাল খনন আপনাকে পরিবেশের আঙ্গিকে চিন্তা করতে হবে, নগরায়নের আঙ্গিকে চিন্তা করতে হবে, আপনার জল ধরে রাখতে হবে, আপনার জলধারের আঙ্গিকে চিন্তা করতে হবে, আপনার ওয়াটার সাপ্লাইয়ের আদলে চিন্তা। আপনি যে তিস্তা জলবাহিকা প্রকল্প, এটা কি? এটা তো পানি ধরে রাখা, সহজ কথায়। গঙ্গা পানি চুক্তি নবায়নের আপনার সময় চলে আসছে, সেটার আরও বহু রকম হবে, কারণ উজানে সেখানেও পানির সংকট দেখা দিচ্ছে, সেখানেও নাব্যতা হারাচ্ছে, সব কিছু মিলে। এই জায়গাগুলোর সাথে আপনি যেমন বৃহৎ চিন্তা করছেন, ওরকম যখন সরকারের একটা ফ্যামিলি কার্ডের কথা ভাবছেন, অন্যান্য বিষয়গুলো ভাবছেন, এটা আমি মনে করি যে বহুমুখীভাবে ভাবা। এবং যে কথাটা এটা ঠিক মূল্যায়ন গাণিতিকভাবে করা যাবে না, যে এই যে সামাজিক মর্যাদা, এটা তো গণিত দিয়ে বোঝা যাবে না। লি কুয়ান ইউ একসময় হঠাৎ করে বলে বসেছিলেন যে এই যে যারা বয়স্ক তারা 2টো করে ভোট দেবে, সবাই হই হই করে ওটা 2বার ভোট কি ধরনের জিনিস। তুমি শব্দ বলেছেন ফিলিয়াল অব্লিগেশন, যে আগের যে প্রজন্ম স্কুলে যেতে পারেনি, কষ্ট করতে পারেনি, ডে লেবারার ছিল, ওরা 2টো করে ভোট দিক, এটা সম্মান। এটা কথার কথা, আমি জানি না সেটা বাস্তবায়িত হয়েছিল কিনা কখনো, কিন্তু এটা দেওয়া মানে যেটা বললেন, যেটা তার একটা মর্যাদার জায়গা, তার একটা স্বাবলম্বিতার জায়গা, এবং তাকে একটা কেন্দ্রে নিয়ে আসা সব কিছু। তো সুতরাং আপনার প্রশ্নের উত্তরটা এইভাবেই আমি আবারও সারাংশ করব। জনগণকে এর সঙ্গে যুক্ত করতে হবে, এই সময় নিরিখে আপনাকে এটাকে চিন্তা করতে হবে, ভবিষ্যৎ বাস্তবতায় চিন্তা করতে হবে। একটু আগে চমৎকার যে আমরা জনসংখ্যা নিয়ে আলোচনা করছেন, হয়তো অন্য কোনো অনুষ্ঠানে করব, আপনার যে পানির যে সম্পদ সেটাকে আপনি ব্যবহার করেনি, আপনার মাটির সম্পদকে আপনি ব্যবহার করেনি। এটা প্রচুর 70-এর দশকে এটার ইন্টেলেকচুয়াল বিতর্ক হয়েছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করলে কি হবে, না করলে কি হবে।
আজকে কিন্তু আরবান ফ্যামিলি প্ল্যানিং আমাদের খারাপ অবস্থায় আছে, তার নানান ধরনের সংকট তৈরি হয়েছে, সেটা কিন্তু আরেকটা মাত্রা। আমরা 25 কোটিতে গেলে কি করব, অন্য জায়গা থেকে গেলে কি করব, আমি একটা কথা না বললেই নয়। যখন এই প্রসঙ্গ আসছিল, আপনিও বোধহয় বলেছিলেন, বা আমরা বিরতির মাঝেও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করি, আমাদের তো ওই কিছু হলেই সন্দেহ যে এটার আবার কোনো ফাঁক ফোকর বের হবে কিনা, কেউ কিছু করবে কিনা। এই যুদ্ধের আলোচনা হচ্ছে না, যুদ্ধে এআই ব্যবহার করা হচ্ছে, আমি জানি এআই একটা বড় ভূমিকা রাখছে সেখানে। এটার তো এআই ব্যবহার করবো আমরা ভবিষ্যতে। কে পাচ্ছেন, কে ফাঁকি দিচ্ছেন, কে কিভাবে ব্যবহার করছেন, কে কিভাবে, এই যে বিগ ডেটা, যে 8টা-10টা কথা পাভেল ভাই বললেন যে কত কাজে একজন নারী ব্যবহার করতে পারে, সবগুলোকে কিন্তু আমি ডেটার আওতায় আনতে পারি, এবং এআই আমাকে ভবিষ্যতে সেটা সাহায্য করবে যে কে কিভাবে। প্রযুক্তির এই সময় চাইলেই আমার মনে হয় শুধু সেই কথা না, এটা কথার কথা না, এটা এত ধরনের, মানে এত ব্রেকডাউন আপনি পাবেন, এত ধরনের তথ্য আপনি এটা থেকে জেনারেট করতে পারবেন, যেখানে ফাঁকি দেওয়ার আর সুযোগ থাকবে না। অতএব যে 5 বছর এই সরকার কাজ করবেন, আগামী 5 বছর, সেই 5 বছরে প্রযুক্তি এবং আমি যদি ডেটার শব্দটাই বলি, ডেটার বাংলা না করাটাই ভালো, সেটা যে পর্যায়ে যাবে সেটা যদি ব্যবহার করতে পারেন তারা, তাহলে ওই যে ফাঁক ফোকরগুলো, আর এটা তো পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে, সুতরাং আপনি খাল খনন বলেন, ফ্যামিলি কার্ড বলেন, বাজার ব্যবস্থাপনা বলেন, উৎপাদনের কথা যেটা বললেন, এটা আমি মনে করি পারস্পরিক, এটা একটা চুক্তির মতো। সরকার তার প্রকল্প বলবেন, এটা তো একটা রাজনৈতিক দলও, এবং একই সঙ্গে জনগণ কিভাবে তার সঙ্গে চুক্তিতে আসেন তার উপরে নির্ভর করবে সাফল্য। জি পারুল ভাই, একটা কথা কিন্তু সামনেরা বলছিলেন যে আসলে এমন কিছু খাল যেগুলো ম্যাপ থেকে হাওয়া হয়ে গেছে, হাওয়া যারা করছে তারা তো নিশ্চয়ই খুবই প্রভাবশালী মানুষ। তো এই প্রভাবশালীদের বিরুদ্ধে গিয়ে, এই শক্তিশালী নেটওয়ার্কের বিরুদ্ধে গিয়ে কোন প্রক্রিয়ায় খালগুলো মানে উদ্ধার এবং নতুন করে খননের আপনারা মানে উদ্যোগ নিচ্ছেন? আচ্ছা, একটা ব্যাপার কিন্তু আপনারা দেখবেন যে প্রথম দিন থেকেই মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি কিন্তু তার অভিপ্রায় এবং তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ভাষার ভেতর থেকে তিনি কিন্তু একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন যে তিনি যুদ্ধ করতে নেমেছেন। তিনি কিন্তু প্রতিদিন সকালবেলা যখন বেরোন তখন চলুন সবাই যুদ্ধে যাই, তার যে তারা যে যাদেরকে তিনি তার সঙ্গী হিসাবে যাদেরকে তিনি প্রধানমন্ত্রী কার্যালয় বা সচিবালয়ে আনেন, তার মানে তিনি প্রতিটা দিন একটা যুদ্ধের দিন হিসাবে তিনি হিসাব করে কিন্তু এসছেন। এবং একটা জিনিস তো আপনি নিশ্চয়ই বুঝছেন যে যদি সত্যিকার তো হোমওয়ার্ক না থাকতো, তাহলে একটা সরকার তার জন্মের 1 মাস অতিক্রম হওয়ার আগেই একটার পর একটা প্রোগ্রাম নিয়ে তারপরে সাকসেসফুলি সেগুলোকে লঞ্চিং করা, এবং এর জন্য ঢাকঢোল পেটানো, একেবারে বিরাট বড় একেবারে হাতির ঝিলের ভিতরে আতশবাজি আলো জ্বালিয়ে এগুলোকে আনুষ্ঠানিকতায় নেওয়া, এরকম কিছুই না। উনি একটা অনুষ্ঠান করবেন, কার্ড ওগুলোর মানুষ জনগণের হাতে তুলে দেবেন, উদ্বোধন এবং বাস্তবায়ন, এটা কিন্তু ওই রকম। অর্থাৎ যারা ওই কার্ডের প্রাপক হবেন তারা কিন্তু ফলভোগটা ওই দিন থেকে করতে শুরু করবেন। বিষয়টি কিন্তু পরিষ্কার। ঠিক এটা শেষ হতে না হতে কিন্তু খাল খননের যে ব্যাপারটি আছে, এটা কিন্তু ওই রকম যে পরিপূর্ণ নির্ভর থাকবে যে আমরা স্বেচ্ছাশ্রমে পুরো দেশের খাল খনন করে ফেলবো, সেটার হয়তো কিছু অংশ থাকতেই পারে, কারণ এটা দেশের প্রত্যেক মানুষের একটা অংশীদারিত্বের জায়গাটা, এটা কিন্তু দরকার। সরকার তো যন্ত্রপাতি দিয়ে আজকাল তো এক্সকাভেশনের সুযোগ সুবিধা তৈরি হয়েছে, তাতে তো সেটা তারা করতে পারে, কিন্তু ওর ভেতর থেকেও আপনি যদি 2 কোদাল মাটি কাটেন, তাহলে আপনারও মনে হবে যে ওই খাল তৈরি করার ক্ষেত্রে আমরা একটা অংশীদারি, সেটাই সেই জায়গাতে যাওয়া। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আপনি খালের সাথে নদীর সংযোগগুলোকে আপনি ওপেন করতে পারবেন কিনা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেই জায়গাগুলো বন্ধ হয়েছে অনেকটা। আর যেটা আপনি বলছেন উদ্ধারের কথা, অর্থাৎ আমাদের তো রেকর্ডের মূল জায়গাটা হচ্ছে সিএস, যে খতিয়ান যেটা, সেটাকে অনুসরণ করে কিন্তু আপনাকে পরের পর্যায়ে আসতে হবে, যেটাকে আমরা পরবর্তী এমআর বা আরএস এর কথা যেটা বলি আর কি, যে পরিবর্তিত যে রেকর্ড যেগুলো হয়েছে কিন্তু মূল ভিত্তিটা কিন্তু ওই সিএস রেকর্ডের হিসাব। সিএসএ কিন্তু এখন আগের খাল সেই জায়গাটাতে যেটা আছে সেখান থেকে শুরু যদি করা যায়, তাহলে এই বড় বড় কোথায় কে মুচ্ছুর দিকে আছে, কত বড় পালোয়ান কেউ আছে, এটা দেখার মতো অবস্থায় তো তার কোনো সাথে নাই। এটা তো আপনি নিশ্চয়ই তার ব্যাপারটা, তার অবস্থান থেকে এটা বুঝছেন যে উনি কথা যতটা বলেন তার চেয়ে বেশি কাজে উনি দেখাবার চেষ্টা করেন, এবং উনি তার সমস্ত মন্ত্রীদেরকে 180 দিনের কর্মপরিকল্পনা জমা দিতে বলেছেন, এবং বলেছেন যে 180 দিনে আপনারা কী করবেন, এটা আমাদেরকে যেটাকে বলে আমরা যে পারফরমেন্স এগ্রিমেন্ট, অর্থাৎ কর্ম সম্পাদনের জন্য যে চুক্তি, সেটা আমার সাথে করেন। আপনি মন্ত্রী হয়ে শুধু উদ্বোধন করতে যাবেন আর ফিতা কাটবেন, সেটা করেন আপনি, সেটা ব্যাপার আপনি, কিন্তু আমার সাথে যে এগ্রিমেন্টটা করবেন পারফরমেন্সের, সেটা 180 দিন পর আমি মূল্যায়ন করব। এবং তারপরে উনি খুব চমৎকার নম্রভাবে বলেছেন যে সেক্ষেত্রে যদি দেখা যায় যে আপনি সেটি পারফর্ম করতে পারেন নাই, তাহলে আপনার চাইতে উপযুক্ত কেউ যদি সেটা করার সক্ষমতা থাকে, তাহলে দায়িত্বটা তার কাছে যাবে। উনি এটা বলেন যে আপনাকে বাদ দেবো, আপনাকে পদচ্যুত, ওই ধরনের ভাষার মধ্যে উনি নেই। উনি বলেছেন যে আপনার চাইতে বেটার পারফরমেন্স করার মতন কাউকে যদি দেখা যায় যে উনি পারবেন, তাহলে আপনাকে সেই জায়গাটা তার জন্য ছেড়ে দিতে হবে। এটা কিন্তু একটা ভাইব্রেন্ট অবস্থানে যেতে হবে। এটা শুধুমাত্র যে পানি সম্পদ মন্ত্রণালয় খাল খননের কাজটা করতে, বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় ফ্যামিলি কার্ডের জায়গাটা দিচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে কিন্তু তার সেই গ্রামীণ স্বাস্থ্যকর্মীর মধ্যে যে তাকে বোঝাতে হবে যে আমাদের মধ্যে ওই ব্যয়বহুল
অসংক্রমণ রোগ যেটা আছে, যে হার্টের অপারেশন, কিডনির অপারেশন, এগুলো করার বাহুল্য আমরা করতে পারবো না, কিন্তু এগুলোর বেশিরভাগটা কিন্তু প্রতিরোধযোগ্য। সেখানে খাদ্যাভ্যাসের যদি পরিবর্তন হয়, ধূমপান করা যদি আমরা ছেড়ে দিই, সবজি খাওয়ার পরিমাণ বাড়াই, যদি আমরা যদি সেই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের যে খাবার দাবারগুলো আছে সেখান থেকে যদি আমরা মুক্তি পাই, জাঙ্ক ফুড, এই ফাস্টফুডের দিকে যদি আমরা না যাই, যেখানে ওনার স্ত্রী আপনার জানেন উনি এখন কার্ডিওলজি, উনি কিন্তু তার মূল জায়গাটি হচ্ছে যে প্রতিরোধমূলক হৃদরোগের সেবা, যেটা উনি সেদিকে যেতে চান। কারণ হার্ট অ্যাটাকে মারা যায় যারা, তাদের ভেতরে যখন পরিবারে একটা কর্মক্ষম একজন মানুষ যখন যান, তাহলে এই যে পরিবারের জন্য যে কত বড় একটা দুর্বিষহ বিভীষিকা নেমে আসে, সেটা হয়তো আমরা 2-1 দিন সমবেদনা জানাতে পারি, কিন্তু তাদের পরিবারে সে দুর্দশার সাথে কিন্তু কেউ থাকে না কখনো। তো সেই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক তেমনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে দেখাতে হবে যে প্রবাসীর জন্য প্রকৃত কল্যাণ তিনি করতে পারছেন কিনা। ঠিক তেমনি পররাষ্ট্র মন্ত্রণালয় তার পারফরমেন্সের জায়গা আছে। আবার ঠিক রকম বাণিজ্য মন্ত্রণালয়কে তাকে তার সক্ষমতা দেখিয়ে দেখাতে হবে যে বাণিজ্যের কারণে আমাদের দেশের যে আমদানি নির্ভরতা এটা কমা, রপ্তানির প্রবণতাটাকে বাড়ানো, সেটা জায়গাতে যাওয়া। পাট যারা দেখবেন তাদের সেই জায়গাতে কাজ আছে। পরিবেশ যারা দেখবেন, যে কথাটা হচ্ছিল যে খাল খননের একমাত্র উদ্দেশ্যের সাথে এটা আপনার থাকতে হবে যে যদি কোনো উপর থেকে যদি কখনো এরকম হয় যে উৎসের পানির প্রবাহ যদি কমে, তাহলে আপনাকে তো চলে সেই প্রাকৃতিক বৃষ্টির পানির যে সংরক্ষণ সেটা করতে হবে। আমরা বলছি যে উজান থেকে পানি আসে না, এটা যেমন সত্যি কথা, আবার প্রতিদিন কত লক্ষ কিউসেক পানি শুধুমাত্র বঙ্গোপসাগরে এমনি ভেসে চলে যাচ্ছে, যে পানির কোনো রকম ব্যবহার আমরা করি না, না করি নৌ পরিবহনে, না করি মৎস্য সম্পদ আহরণে, না করি এটা কৃষি কাজের জন্য, এমনকি খাবার পানির জন্য যেটা ব্যবহার করব সেটাও করার মতনও আমরা অবস্থানটা তৈরি করতে পারিনি। তো এই সব কিছু মিলে আমাদের এই পানি সংরক্ষণের ব্যবস্থা যেমন করতে হবে, আবার যেরকম তিস্তা প্রকল্পের সাথে বা বরেন্দ্র প্রকল্পের সাথে আগের একটা ধারণা ছিল আমরা অগভীর সেচের মাধ্যমে আমরা ভূগর্ভস্থ পানি উত্তোলন করতাম, সেই জায়গার থেকে একটা ডেভিয়েশন হবে। হয়তো বরেন্দ্র প্রকল্প থাকবে, কিন্তু সেটা ভূগর্ভস্থ পানির পরিবর্তে এই যে সংরক্ষিত যে পানিগুলো আছে সেটাকে আমরা ব্যবহারের দিকে যাব। কারণ আপনি যতই ভূগর্ভস্থ পানির স্তরকে নিচের দিকে নামিয়ে দেবেন, সেটা ক্রমাগতভাবে আপনাকে কিন্তু সেই পানির ব্যবহার উপযোগিতা যেমন কমবে, ঠিক তেমনি যত গভীরে যাবেন ততই কিন্তু হেভি মেটালসগুলো কিন্তু আমরা পানির সাথে আসবে, আপনি আর্সেনিকের সাথে সংযুক্ত হবেন, আপনি ওই পানি কিন্তু ঠিক পানের উপযুক্ত থাকবে না। সেই জন্য সারফেস ওয়াটারের ব্যবহার করার আরও বেশি পরিমাণে বৃদ্ধি করা, এবং আমাদের যে বৃহৎ নদীগুলো যেটা আছে, যে পদ্মা, মেঘনা, যমুনা, যে সমস্ত নদীগুলো আছে, সেই পানির সার্বিক ব্যবহার কিন্তু নিশ্চিত করার প্রয়োজন আছে। সেটা পরিবহনের জন্য, যেমন মৎস্য সম্পদ কিন্তু আমরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে অনেক বেশি উৎপন্ন করতে পারি। এটা যদি শুধুমাত্র ক্যাপটিভ কোনো জায়গাতে যদি মৎস্য চাষ হয়, তাহলে এর জন্য তো আপনার বাড়িতে পুকুর খনন করার কিছুই দরকার নেই, নদীর ভেতরেতে পুকুর বানাতে পারেন, নদীকে ছোট ছোট পুকুরে পরিণত করে তো ওখানে মৎস্য চাষ হইতে পারে খুব সুন্দর করে। আবার একই সাথে যেটা আছে আপনার আমাদের রাস্তার পাশে যে জায়গাটা, আমাদের চরাঞ্চল যেটা আছে, খালের পাড় যেটা আছে, সেগুলোকে সৌর বিদ্যুতের ব্যাপারটা করা, যেমন একটি বাড়ি একটি বিদ্যুৎ কেন্দ্র, যেটা আমাদের রহমতুল ভাই খুব ভালো বলতে পারবেন, কারণ এগুলো কিন্তু দিনের বেলায় তাদের বিদ্যুৎ যেটা সোলার বিদ্যুৎ তৈরি করতে পারে প্যানেল থেকে, সেটা কিন্তু ব্যবহার তারা করে না, কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে তখন মাঠে থাকে, ওটা ন্যাশনাল গ্রিডে দিয়ে কিন্তু সেখান থেকে বিদ্যুতের জায়গা আসতে পারে। অর্থাৎ আমি এই এত বেশি সময়টা পাবো না পুরোটা ব্যাখ্যা করার জন্য। এটা আপনি নিশ্চিতভাবে জানেন যে এই সরকার দায়িত্বে আসার আগে এগুলো হোমওয়ার্ক প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষজ্ঞ পর্যায়ে অসংখ্য জায়গায় করা হয়েছে। এমনকি ঢাকা শহরের যানজট নিয়েও কিন্তু বিআরটির শামসুল হক সাহেব যারা আছেন ওনারাও কিন্তু কাজ করছেন, যে পুরানো ঢাকায় যেখানে মেট্রো রেল করা যাবে না সেখানে মনোরেল করে সেটার করার ব্যবস্থা করা যায় কিনা, ঢাকার যে সিটি ট্রান্সপোর্টের ব্যবস্থাটাকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আনা যায় কিনা, নারীদের জন্য বিশেষ ব্যবস্থায় তাদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা যায় কিনা, সব কিছু মিলে একটা মানে বলতে পারেন যে একটা সামগ্রিকভাবে দেশের মানুষ প্রত্যেকেই একটা অংশগ্রহণের জায়গায় যাবে। এটা এমন দেখবে না যে সরকার করছে দেশের মানুষ চেয়েছে দেখছে, এটা হবে না। প্রত্যেকটা মানুষই সরকারের সেই কর্মসূচির সাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জায়গায় যেতে পারবেন, এবং দেখবেন শিক্ষার ক্ষেত্রে সেরকম একটা আমূল পরিবর্তন হবে। আমরা একমুখী এবং সৃজনশীল শিক্ষা নামে অনেক এক্সপেরিমেন্ট করেছি, কাজের কাজ কিছুই হয়নি, কিন্তু সত্যিকার অর্থে আমাদের দেশের মেধাবী সন্তান যারা আছে তাদেরকে ব্যবহার করা, ব্রেন ড্রেনকে বন্ধ করা, এবং আমাদের জন্য এই নির্ভরশীল যে প্রযুক্তি, অর্থাৎ চীনের ইঞ্জিনিয়াররা এখানে আমাদের ব্রিজ বানিয়ে দেবে, ভারতের চিকিৎসকরা এসে আমাদের ডাক্তারি করবে, অথবা আমাদের লোকজন বিদেশে চিকিৎসা নিতে যাবে, এই ব্যাপারটা যেন না হয়। যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে সেটা দিতে পারে, আমাদের একজন শ্রমিক মধ্যপ্রাচ্যে গিয়ে
যে কতটুকু পয়সা অর্জন করে তার চাইতে তার স্কিলিং করে তার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উনি যেন তার চাইতে বহুগুণ বেশি অর্থ উপার্জন করতে পারে দেশের জন্য, এই সামগ্রিকভাবে সবটাই কিন্তু এই উন্নয়ন পরিকল্পনার সাথে আছে। আচ্ছা জি, নিশ্চয়ই সেগুলি বাস্তবায়ন হোক, আমরা এটা প্রত্যাশা করি। রতন ভাই, আপনাকে শেষ করবো তার আগে বিডি রহমতুল্লাহ আপনার কাছে যেতে চাই। সামগ্রিকভাবে যে আলোচনাটা করলাম আসলে মানুষের মধ্যে তাহলে কি আমরা কোনো মানে ভয় শঙ্কা সেটা তো নাই, মানুষের দেখেন এটা তো নাই আসলে, কিন্তু যারা ছড়াচ্ছে বা যেভাবে ছড়াচ্ছে এটা মানে আপনার কাছ থেকে আশ্বস্ত হতে চাই যে জ্বালানি নিরাপত্তার যে বিষয়টা সেই বিষয়টা আশ্বস্ত হতে চাই। জি একদম একদম, এটা আমার মনে হয় আমাদের সরকার তো করবেই, পত্রিকা আর কি সংবাদ মাধ্যমের মারফতে এই প্রচারটা করলে বেশি ভালো হবে, এফেক্টিভ হবে। কিন্তু আসলে কোনোটাই নাই, আমি এমনি জোর করে বলতেছি না যে হবে না, আর কোনো সম্ভাবনাই নাই। কারণ আমরা জ্বালানি যার উপর নির্ভরশীল, সেই জ্বালানির পরিমাণ আমাদের যে জাহাজ আছে সেতে 6-7 মাস চলবে, তো 6-7 মাস তো আর যুদ্ধ চলবে না। আচ্ছা যদি না যায়, এরপরে জ্বালানির ব্যবহারটা আমাদের কোথায় আছে? আমরা তো গ্যাসেই অনেক কিছু চলতেছে, সিএনজিতেই অনেক চলতেছে, সিএনজি আমাদের যা আছে তাও যথেষ্ট আছে, তাহলে আর কি হবে? আমাদের বিদ্যুৎ উৎপাদন হয় 56%-এর মতো, 56 থেকে 60% মতো গ্যাসে হয়, আর 40%-এরও নিচে হচ্ছে লিকুইড ফুয়েল ফার্নেস এবং ডিজেল, এই দুইটাই তো বাইরের থেকে আসে। তাহলে এটা কি আসে? যা এখন যা আছে জাহাজে যা আছে তাতে আরও 3-4 মাস চলবে। যাক, তাহলে আমরা আশ্বস্ত হলাম। রাজিকুজ্জামান রতন, আপনার কাছ থেকে আশ্বস্ত হতে চাই যারা মূল আলোচনা রেমিটেন্স, আমরা যেটার মাধ্যমে আমাদের রক্ত প্রবাহ বলে না, অর্থনীতির আপনি তো বলেন, সেই জায়গাটায় যে সংকট তৈরি হয়েছে একবার দেখতেই পাচ্ছি, সেটা আসলে কীভাবে কি? আমাদের এখানে রেমিটেন্স দুটার সময় খুব বেশি আসে, সে দুটোর সময় হচ্ছে দুটো ঈদ, সামনে একটা ঈদ, এবার ঈদের আগে যেহেতু যুদ্ধ হচ্ছে, এটা একটা দিক। আবার আমাদের দেশের মানুষের মানবিক দিকটা খেয়াল করবেন, যে ছেলেটা অথবা যে মেয়েটা মধ্যপ্রাচ্যে কাজ করছে, সে কিন্তু নিজে কষ্ট থেকেও সে চায় ঈদে তার বাবা মা যেন একটু ভালো থাকে, সেজন্য নিজের খরচটা কমিয়ে হলেও সে 2 রিয়াল কিন্তু বেশি পাঠায়, সেটাই তো আমার রেমিটেন্স হয়ে ডলারে কনভার্ট হয়ে আমার এখানে ব্যাংকে থাকে, সরকার তো টাকা দিয়ে দেয়, ডলারটা তো থেকে যায়। তো আমার যেটা ধারণা, আমাদের জনগণের প্রতি আমাদের সেই ভরসাটা আছে যে প্রায় 1,59,60,00,000 মানুষ যে পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এর একটা বড় অংশ আছে মধ্যপ্রাচ্যে। আবার রেমিটেন্স পাঠানোর দিক থেকে কিন্তু পৃথিবীর যদি 7টা দেশের কথা বলি, তার মধ্যে কিন্তু আবার আমেরিকা কিংবা ইউরোপের দেশগুলোও আছে, ফলে ওই দিক থেকেও কিন্তু একটা ভালো রেমিটেন্স আমাদের আসে। সবচেয়ে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আসে তা কিন্তু নয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় জিনিস, মানুষের মধ্যে এই ভরসাটা তৈরি করতে হবে। ক্রাইসিস যাই আসুক, প্রথম বিশ্বযুদ্ধ 4 বছর চলেছে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গোটা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে গেছে, তারপরে কি মানবজাতি শেষ হয়ে গিয়েছে? ফলে এইরকম যুদ্ধ পরিস্থিতি যদি হয়, তারপরে তো আমাদের টিকে থাকতে হবে। তো আমার কৃষিটাকে, এই জন্য যুদ্ধ বারবার আমাদেরকে দেখিয়ে দেয়, করোনা একবার দেখিয়ে দিয়েছে কৃষিটাকে রক্ষা করা কত দরকার, আমরা সেটা খেয়াল করি নাই। এইবার অন্তত এই যুদ্ধ যেন আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমাদের কৃষি, আমাদের প্রকৃতি, আমাদের জলবায়ু, এইটা রক্ষা করাটা কত দরকার। সে কারণে এই বন দখল, নদী দখল, ভূমিগ্রাসী, ভূমিদস্যু, এগুলোর ব্যাপারে একটা কঠোর পদক্ষেপ নেওয়া, যে বাইরের যুদ্ধের প্রভাব যতটা আমাদের উপর পড়ে, নিজের অভ্যন্তরে, নিজের দেশের অভ্যন্তরে যে জনগণের উপর একটা যুদ্ধ চালাচ্ছে এই দুর্নীতিবাজরা, সেই যুদ্ধটাকেও বন্ধ করা দরকার। আর একটা কথা বলে একটু শেষ করি, যে আমাদের এর আগে জলবায়ু প্রকল্পের নামে অনেক টাকা পয়সা এসেছিল, কিছু জলে চলে গেছে, কিছু বায়ু হয়ে উড়ে চলে গেছে। তো এইবার অন্তত আমরা খেয়াল করব যে এই যুদ্ধের পরে পানি একটা বড় ক্রাইসিসের বিষয় হয়েছে। মধ্যপ্রাচ্যে যেমন হবে, বাংলাদেশেও সুপেয় পানির জায়গাটা কিন্তু দিনের পর দিন কমছে। আমরা হচ্ছে পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম মিঠা পানির ভাণ্ডারের দেশ, আর সেই পানিকে আমি পলিউশন করে ফেলছি। ফলে এগুলো একটু খেয়াল করতে হবে। ভবিষ্যতে আমাদের কৃষি, আমাদের পানি, আমাদের শিল্প, আমাদের রেমিটেন্স, সবচেয়ে বড় কথা মানুষ, আমরা যেন মনে করি এই দেশের মানুষ, আমাদের স্বার্থটা সবার আগে রক্ষা করতে হবে। এই ফিলিংসটা যদি জনগণের মধ্যে তৈরি করা যায়, যত ক্রাইসিসে আসুক, এই ক্রাইসিসের মধ্যে তো আমরা টিকে থাকবো, মানুষ টিকে থাকবে এবং আমরা টিকে থাকবো, এই ফিলিংসটা আমাদের মধ্যে তৈরি করা দরকার। জি, আমরা তার অনুষ্ঠান শেষ করি। অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা, বিডি রহমতুল্লাহ, রাজিকুজ্জামান রতন এবং অধ্যাপক ডক্টর মধুজ আলমগীর পাবেল, আমরা 4 জনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এন মোহাম্মদ দেবিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।